ন্যাশন ব্র্যান্ডিং এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই পলিসি ডায়ালগে অত্যন্ত গুরুত্বপূর্ণ চারজন বলবো যে কর্ণধার উপস্থিত হয়েছেন। এখানে আছে বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম, আছেন এখানে বেজার এক্সিকিউটিভ চেয়ারম্যান পবন চৌধুরী, এখানে আছেন হাইটেক পার্কের এমডি জনাব হোসনে আরা বেগম। স্যার, আপনাদের স্বাগত জানাচ্ছি। এটার এই আয়োজনের সাথে যুক্ত আছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং এমসিসিআই। স্যার, এই পর্ব, এই আজকের যে ডায়ালগ, এখানে স্যার আপনাদের সাথে আলাপ করতে চাই মানে দুটো বিষয়কে ঘিরে। এখানে পুরোটাই পলিসি ইস্যু। একটা হলো স্যার, এই যে ব্র্যান্ডিং ইস্যু নিয়ে কিন্তু বাংলাদেশে কম বেশি অনেক আগে থেকেই আলাপ হয় এবং হয়েই আসছে, এটা তো পরিচিত বিষয়। কিন্তু এই আলাপগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটা একটা চ্যালেঞ্জ। এবং এখানে যখন ন্যাশন ব্র্যান্ডিং এর ইস্যুটা উঠে আসে, তখন এই গল্পগুলো এক জায়গায় হয় না। আমরা জানি যে এখানে প্রত্যেকের কাছেই কিন্তু গল্প আছে, ন্যাশনাল স্টোরি আছে, গ্লোবাল স্টোরি আছে, কিন্তু এগুলো এক জায়গায় করা খুব একটা হয় না। তো সেটা একটা পয়েন্ট আমরা আজকে আলোচনার মধ্য দিয়ে এখানে বিডা, বেজা এবং হাইটেক পার্কের যে ইউনিক স্টোরি, যেটা গ্লোবালি ব্র্যান্ডিং করা সম্ভব, যেটার মধ্য দিয়ে ন্যাশন ব্র্যান্ডিং হাইলাইট হবে, সেটা আমরা রিলেট করতে চাই মুজিব বর্ষের সাথে। সেটা কিভাবে সম্ভব এটা নিয়ে আলাপ করতে চাই এবং এটা রিলেট করতে চাই ইনোভেটিভ বাংলাদেশ 2041 এর সাথে। এটা স্যার একটা বিষয় হলে এই স্টোরি লাইনে কিছুটা আলাপ করতে চাই। এন্ড দেন আরেকটা আলাপ করতে চাই, এই যে ছড়িয়ে ছিটিয়ে ন্যাশন ব্র্যান্ডিং এর আলাপ হচ্ছে এবং অনেক অগ্রগতিও আছে, এগুলো কিভাবে একটা ইন্টিগ্রেশন করা যায় যাতে করে একটা ন্যাশন ব্র্যান্ডিং অ্যাপ্রোচ একটা দাঁড়ায়। এবং এখানকার রিকমেন্ডেশন গুলো তো ফাইনালি ক্যাবিনেটে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাবে, যাতে করে এগুলো গুছিয়ে ওইভাবে দেয়া যায় যে একটা ন্যাশন ব্র্যান্ডিং ন্যাশনালি এবং গ্লোবালি কিভাবে একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ তৈরি করা যায়। তা আমি স্যার এই পর্বে আলোচনার সুবিধার জন্য আমি প্রথমেই বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ফাউন্ডার জনাব শরীফুল ইসলাম ভাইকে বলতে চাই যে এই যে আপনি যদি ছোট্ট করে একটু বলেন যে আসলে ন্যাশনাল ব্র্যান্ডিংটা কি, যাতে করে পরের আলোচনাগুলো সুবিধা হয়। এবং এই ন্যাশন ব্র্যান্ডিংটা বলতে গিয়ে যদি আপনি একটু রিলেট করে বলেন যে বিশেষ করে এটা ইনভেস্টমেন্ট কনটেক্সটে বাংলাদেশে এই যে 3 প্রতিষ্ঠান আসছে যারা অনেক বড় অবকাঠামো এবং ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলে, তো তাদের পার্সপেক্টিভে ন্যাশন ব্র্যান্ডিংটা কিভাবে আমাদের দেখা উচিত। শরীফ ভাই। ধন্যবাদ মানিক ভাই। স্যার, আপনারা সবাইকে ধন্যবাদ আমাদের এই খুব গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদের সবার সাথে যুক্ত হতে পেরে। আমরা জানি যে আমাদের নেক্সট বছরটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা 2021-এ আমরা 50 বছর সেলিব্রেট করছি বাংলাদেশের, আমাদের স্বাধীনতার। এবং এই সময়ে দাঁড়িয়ে আমাদের একটা বড় আলোচনা হচ্ছে যে আমরা বাংলাদেশকে কিভাবে তুলে ধরতে পারি, আমরা বাংলাদেশের প্রোগ্রেস কিভাবে তুলে ধরতে পারি। আমি ছোট্ট করে একটু নেশন ব্র্যান্ডিং এর কনটেক্সটটা দিয়ে মানিক ভাই যেখানে বলেছেন সেখানে আমি হাইলাইট করার চেষ্টা করবো যে ইনভেস্টমেন্টের কনটেক্সটে আসলে নেশন ব্র্যান্ডিং এর রোলটা কিভাবে থাকতে পারে বা কিভাবে দেখা উচিত। তো প্রথমত যদি আমরা তাকাই যে নেশন ব্র্যান্ডিং এর জায়গাটায় দুটো কনসেপ্ট আমরা বলি খুব জরুরি। একটা হচ্ছে রিয়ালিটি, একটা হচ্ছে পারসেপশন। রিয়ালিটি অর্থাৎ হচ্ছে কি একটা দেশের ক্ষেত্রে সে কিভাবে আগাচ্ছে, তার বিভিন্ন ধরনের প্যারামিটার এসে আগাচ্ছে, তার ইকোনমিক গ্রোথ আছে, তার আগানোর জন্য আরো বিভিন্ন প্যারামিটার আছে। সেই প্যারামিটারের ভিত্তিতে আমরা বলতে পারি যে একটা দেশের প্রোগ্রেস কিরকম হচ্ছে। ইকোনমিক ইন্ডিকেটর গুলোর সাথে মিলিয়ে আমরা সেটাকে একটা মানদণ্ডে ফেলতে পারি। এবং গ্রাউন্ডে অনেক কাজ হতে থাকে যে কাজগুলার রিফ্লেকশন অলসো রিয়ালিটিতে আমরা বলি যে রিয়ালিটিতে রিফ্লেক্ট করে। পারসেপশন হচ্ছে যে যেখানে মানুষ একটা দেশ সম্পর্কে কি ভাবে, অর্থাৎ বাংলাদেশ সম্পর্কে আমাদের যদি মূলত নেশন ব্র্যান্ডিং এর যেহেতু আলোচনা হবে, সেখানে যদি আমরা বাংলাদেশের কথা ভাবি তাহলে আমাদের যে মূল স্টেক হোল্ডার কিন্তু হচ্ছে মনে করেন গ্লোবাল ইনভেস্টর যারা আছেন, গ্লোবাল মিডিয়া যেগুলো আছে, গ্লোবাল স্টেট হতে পারে, অনেক ইনভেস্টমেন্ট থিঙ্ক ট্যাঙ্ক আছে তারা হতে পারে, অ্যানালিস্ট আছে তারা হতে পারে। তাদের কাছে বাংলাদেশের পারসেপশনটা কি? বিকজ আমরা জানি যে অ্যাকচুয়ালি মানুষের কাছে রিয়ালিটি বলে কিছু নাই।
মানুষের কাছে পারসেপশনটাই আসল। আমি যদি ভাবি বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, আমি কিন্তু সেভাবেই কথা বলবো, সেই আঙ্গিকেই আমার ইন্টারাকশন গুলো হবে। আমি যদি ভাবি পিছনে আছে, তাহলে কিন্তু আমি ইভেন যদি আমি দেখি অনেক পজিটিভ নাম্বার, আমি সেটাকে কোয়েশ্চেন করব। এবং পারসেপশন এবং রিয়ালিটির একদম সবচেয়ে বড় এক্সাম্পল হয়তো এখন আমরা আমেরিকার ইলেকশনে দেখতে পাবো, যে যেখানে দুই ধরনের গ্রুপ একই জিনিসকে, যেখানে রিয়ালিটি একটা আছে, কমপ্লিটলি দুইভাবে তারা সেটাকে ইন্টারপ্রেট করছে। তো আমাদেরকে এই জন্য নেশন ব্র্যান্ডিং এর কথা যখন বলবো, আমাদেরকে যেমন আমাদের নিজেদের প্রোগ্রেসটাকে প্রথমে খুব ভালো করে দেখতে হবে, বাট একই সাথে আমাদেরকে বুঝতে হবে যে আমরা বাংলাদেশ এই মোমেন্টে দাঁড়িয়ে আসলে কোথায় আছি পারসেপশনের দিক থেকে। এটার আমি দুটো একটু এক্সাম্পল দিই। আমরা প্রায় এক্সাম্পলে বলি যে মিয়ানমার অ্যাজ এ কান্ট্রি আমরা যদি দেখি, সেখানে ইনভেস্টমেন্ট অপরচুনিটি বলি, অ্যাজ এ কান্ট্রি হিসেবে তার প্রোগ্রেসের বিভিন্ন জায়গা দেখি, সেটা কিন্তু অলমোস্ট অল প্যারামিটারে অনেক মানে কম আমাদের তুলনায়। কিন্তু মিয়ানমারের উপরে আমরা সবসময় দেখি একটা ইনভেস্টমেন্ট নিয়ে একটা এক্সাইটমেন্ট অনেক সময় বেশি থাকে। তার কারণ কি? বা আপনি যদি দেখেন আফ্রিকাতে আমরা কালকে আলোচনা করছি আরেকটা প্যানেলে, যেখানে আমরা বলি যে বিবিসি ইনসাইড আফ্রিকা বলে একটা প্রোগ্রাম রেগুলার করে, এবং সেখানে আফ্রিকার বিভিন্ন দেশের প্রোগ্রেস নিয়ে কথা বলে, ডিজিটাল প্রোগ্রেস নিয়ে কথা বলে। যে আলোচনাগুলো হয় তাদের ডিজিটাল অনেক প্যারামিটারে ডিজিটাল বাংলাদেশের স্টোরিতে অনেক আগেই ওগুলো করেছে, অনেক ক্ষেত্রে অনেক আগানো। কিন্তু সেই জায়গায় কেন আমার রিফ্লেকশন ওই জায়গাগুলোতে কেন আসে না? তো এটা কিন্তু আমাদের বোঝা দরকার যে কেন হয় না, এবং সেটা যদি আমি না বুঝি বা ধরতে পারি, তখন কি হবে, আমি যখন যে বাংলাদেশের স্টোরি শুধু বলতে যাব, তখন কিন্তু আমি রাইট রেজাল্ট নাও পেতে পারি। এবং এই জায়গাটায় যেটা হয়, আমরা সবসময় বলে থাকি যে একটা দেশের পারসেপশন রিয়ালিটি থেকে দেখা যায় রিয়ালিটি অনেক আগিয়ে যায়, পারসেপশন 10 থেকে 15 বছর পিছনে থাকে। এবং এটা কিন্তু দিস ইজ ট্রু ফর অল কান্ট্রি, স্পেশালি ডেভেলপিং নেশনের ক্ষেত্রে অনেক দূর আমরা এগিয়ে যাই, কিন্তু আমাদের পারসেপশন স্টাক থাকে 10 থেকে 15 বছর আগে। তো সেই সময়ে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় যে আমি এই গ্যাপটাকে কিভাবে রিডিউস করবো, এবং আমার সম্পর্কে যে কিছু ধরেন আমাদের এক্সিস্টিং স্টোরি কোন দিক থেকে বিল্ড হয়েছে, সেটাকে অ্যাড্রেস করে আমাকে কিন্তু আগানোর স্টোরিটা তৈরি করতে হবে। তো আপনি যদি বাংলাদেশের স্টোরি বিল্ডের 4টা বড় ফ্রেমওয়ার্ক আপনি দেখতে পাবেন। একদম বাংলাদেশের সবচেয়ে প্রথম ব্র্যান্ডিং হয়েছিল বাংলাদেশের নামটা হওয়ার আগেই, যখন কনসার্ট ফর বাংলাদেশের জন্য পোস্টারটা ছাড়া হয়, বিকজ দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে একটা কনসার্ট হয় বাংলাদেশকে নিয়ে। সেই ছবিতে কিন্তু একটা ক্ষুধার্ত শিশুর ছবি দেওয়া, সে খাওয়ার জন্য বসে আছে। সেখানে কিন্তু দেওয়া হয়নি যুদ্ধ করছে কিছু মানুষ যাদের এনার্জিটা দেখানোর দরকার, সেটা কিন্তু দেওয়া হয়নি, কারণ দে ওয়ান্টেড টু রেইজ ফান্ড। এবং তার পরবর্তী সময়ে আমাদের কিন্তু গ্লোবাল স্টোরিতে ওই আমাদের স্ট্রাগল, সাইক্লোন, দুর্ভিক্ষ, এই জিনিসগুলাই একটা লম্বা সময় পর্যন্ত গিয়েছে। তার পরবর্তী একটা সময় বাংলাদেশের স্টোরি ওয়াজ রিভলভিং অ্যারাউন্ড সাকসেস অফ এনজিও। আমরা জানি যে এনজিও হ্যাজ ডান অনেক ভালো ভালো কাজ বাংলাদেশে করেছে, বাট এনজিওর কোর মডেলের মধ্যে ছিল ইট ওয়াজ বিল্ট অ্যারাউন্ড বাংলাদেশে যেখানে স্ট্রাগল, যেখানে দারিদ্র, সেটার সলিউশন নিয়ে বাইরে কথা বলা। সো এনজিওর সাকসেস এগেইন টোল্ড ওয়ান সাইড অফ স্টোরি বাংলাদেশে, যেটা এগেইন আপনার সেই দারিদ্রকেই আবার পুশ করেছে। থার্ড লেভেলে বাংলাদেশের বড় ব্র্যান্ডিং হয়েছে আরএমজি সেক্টরে। আরএমজি সেক্টরেও আমরা একটা বড় সময় পর্যন্ত আমরা সবচেয়ে চিপ জিনিসটা তৈরি করতাম, এবং উই বিকেম এন এক্সপার্ট। ওখানেও কিন্তু এগেইন চিপ লেবার ম্যানিফেস্টেড। সো আমরা যদি দেখি একটা বড় সময় ধরে বাংলাদেশের যে ইমেজগুলো তৈরি হয়েছে, যে জিনিসগুলোর উপর ভিত্তি করে, সেই জিনিসগুলোর সাথে দারিদ্র, ক্ষুধা, স্ট্রাগল, এই জিনিসগুলো কিন্তু ছিল। সো এইটা যখন বিল্ড হয়ে যায়, এটাকে চেঞ্জ করতে কিন্তু আমাদের একটু সময় লাগবে, এবং আমাদেরকে খুব স্ট্র্যাটেজিক্যালি মুভ করতে হবে। আমরা যে শুধুমাত্র যদি বলি আমাদের গ্রোথ অনেক হচ্ছে, ইট মে নট ওয়ার্ক ইমিডিয়েটলি। সো এটা একটা জাস্ট আমি কনটেক্সট দিলাম, যে নেশন ব্র্যান্ডিং যখন হয়, তখন একটা দেশের গল্প, সামগ্রিক গল্পকে কি করে সাজিয়ে আমরা পৃথিবীতে দিব, যেটার মাঝখান থেকে আমরা হয়তো মেজর ফোকাস আমার থাকবে এখানে ইকোনমি এন্ড ইনভেস্টমেন্ট। এবং ইনভেস্টমেন্টের গল্পটা আমার কিভাবে আসবে, বাংলাদেশ স্ট্যান্ড এলোন না, গ্লোবাল প্যারামিটারে আমার ইনভেস্টমেন্ট, আমার দেশের গল্পটা কিভাবে আসবে, সেটাকে আমাদেরকে দেখা দরকার। থ্যাংক ইউ শরীফ ভাই। আমার মনে হয় তাহলে আপনি ঘুরে ফিরে গল্পের কথাই তুলে আনলেন, যে আসলে গল্প হয়তো 3 প্রতিষ্ঠানে 3 ভাবে ছড়িয়ে আছে, এখন এটা এক জায়গায় করে আনা। তারও আগে যে গল্পটা চিহ্নিত করা, যে আসলে বেজার কাছে কি গল্প আছে, বিডার কাছে কি গল্প আছে,
হাইটেক পার্কের কাছে কি গল্প, সেই গল্পগুলো আইডেন্টিফাই করা এবং তারপরে কিভাবে জোড়া লাগানো যাবে। আমরা এখন গল্পের আলাপে যাই। আমি একটু বিডার স্যালম্যান স্যারকেই প্রথম একটু অনুরোধ করতে চাই, কোঅর্ডিনেটিং বডি স্যার। মানে তাহলে এই স্টোরি লাইনই যদি ইম্পর্টেন্ট হয়, তাহলে স্যার বিডায় আপনি বিডার স্টোরি কি দেখেন, যেটা মুজিব বর্ষকেও কানেক্ট করা দরকার, আবার গ্লোবালি যেটা স্টোরি লাইনের মধ্যে পড়বে। তারপরে স্যার আমরা 3 প্রতিষ্ঠান থেকেই শুনি, তারপরে আবার হয়তো আপনার কাছে আসবো যে এটা হাউ টু কোঅর্ডিনেট। স্যার আমরা আগে স্যার 3 প্রতিষ্ঠানের ইউনিক স্টোরি লাইনটা শুনতে চাই, যেটা মুজিব বর্ষকে কানেক্ট করবেন এবং গ্লোবালি কানেক্ট করবেন, আপনার ইউনিক স্টোরিটা। তারপরে আমরা স্যার আমার মনে হয় যে শরীফুল ইসলাম সাহেব খুব রাইটলি বলেছেন যে আসলে রিয়েলিটির চেয়ে পারসেপশন ইজ মোর ইম্পর্টেন্ট। অন্যের কাছে আমার অবস্থাটা কি, আমি কে, আমি কি ভাবি, তার চেয়ে ইম্পর্টেন্ট হলো আমার সম্পর্কে মানুষ কি ভাবে। মানুষ কি আমাকে ভালো জানে, নাকি মানুষ আমাকে আসলে তস্কর ভাবে, ফ্রড ভাবে বা অন্য কিছু ভাবে। আমি নিজেকে জানি আমি খুব সৎ মানুষ, কিন্তু মানুষ জানে যে না, এই লোকটা আসলে বাটপার। তো এই যে মানুষের ভাবনা, দ্যাট ম্যাটার্স। আমি যত ভালো মানুষই হই, যতক্ষণ পর্যন্ত না আমি আরেকজনের কাছে নিজেকে এইভাবে উপস্থাপন করতে পারছি যে না ভাই আমি একজন ভালো মানুষ, তুমি আমাকে যতটা খারাপ মানুষ মনে করো আমি ততটা খারাপ মানুষ নই, সেটি কিভাবে করা যাবে, দ্যাটস অলসো ভেরি ইম্পর্টেন্ট। আমি যে ভালো মানুষ এটা আমি মনে করলে হবে না, এবং আমি বলতে চাই আরেকজনকে, কিন্তু আমি সেটা বলতেও পারি না। এই যে অক্ষমতা, এই অক্ষমতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশ সম্পর্কে এক্স্যাক্টলি যেটা শরীফ সাহেব বলেছেন, এক্স্যাক্টলি এরকম একটি বিষয় আছে। গতকালের একটি পত্রিকায় সম্ভবত বিএটির ব্রিটিশ টোবাকোর যে সিইও, তিনি এরকম একটি বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশের যে সক্ষমতা, বাংলাদেশ যে অনেক দূর এগিয়ে গেছে, এটি আসলে বিদেশে ওইভাবে উপস্থাপন করা হচ্ছে না। তিনি এটাও বলেছেন যে বিডা চেষ্টা করছে, কিন্তু তারা সম্ভবত কিছুটা পিছিয়ে আছে। আমি সম্পূর্ণ তার সাথে একমত পোষণ করি যে ইয়েস, বিডা চেষ্টা করছে, আমরা পিছিয়ে আছি, এটাও ঠিক। কিন্তু একটা বিষয় হলো যে বিডাতে যখন বাংলাদেশকে ব্র্যান্ড করার জন্য আমরা প্রচেষ্টাটি গ্রহণ করলাম, ঠিক ওই সময়টাতে আসলে এই কোভিড-19 এর এই যে বিষয়টি, এটা আমাদেরকে স্ট্রাইক করলো, এবং আমরা আসলে অনেকটাই অক্ষম হয়ে পড়লাম। আমাদের যে প্রোগ্রামগুলি ছিল বাংলাদেশকে বিদেশে উপস্থাপন করার জন্য, সেটা আমরা করতে পারিনি। আমাদের যেটি শাহজাদ মুনির বলার চেষ্টা করেছেন যে একটি উপায় হলো যে থার্ড কান্ট্রিতে ওখানে গিয়ে ওখানকার মানুষের সাথে কথা বলে বাংলাদেশকে উপস্থাপন করা, যেটা আমরা বিভিন্নভাবে করতে পারি, রোড শো করতে পারি, সেমিনার করতে পারি, ওয়ার্কশপ করতে পারি। আমাদের এরকম প্রোগ্রাম ছিল। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বেশ কিছু প্রোগ্রাম অনুমোদন করে দিয়েছিলেন। বাই দ্যাট টাইম the COVID fallout started. We could not do anything. আমরা খুব বড় একটি প্রোগ্রাম নিয়েছিলাম মুজিব বর্ষকে উপলক্ষ করে, সেটি হলো 2016 সালে সম্ভবত লাস্ট ইনভেস্টমেন্ট সামিট হয়েছে, ইন্টারন্যাশনাল সামিট বাংলাদেশে। দেন বিওয়াই এর স্পন্সরশিপে এটি হয়েছিল। এরপরে গত 4 বছর ধরে আর বড় ইনভেস্টমেন্ট সামিট হয়নি। আমরা এই বছর অর্থাৎ 2 দিন পরে যে বছরটা শেষ হবে, এই বছরের মধ্যেই ইনভেস্টমেন্ট সামিট করতে চেয়েছিলাম, বঙ্গবন্ধু মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট। সেটিও আসলে এই করোনার জন্য আমরা করে উঠতে পারিনি। লাস্ট বোর্ড মিটিং এ অবশ্য মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন যে এটা ভার্চুয়ালি করে ফেলো।
আমরা সেই বিষয়ে উদ্যোগ নিয়েছিলাম। তো আপনার এইটার প্রস্তুতির অংশ হিসাবে আই হ্যাড এ মিটিং উইথ দি প্রিন্সিপাল সেক্রেটারি। ওখানেই জানতে পারলাম যে মুজিব বর্ষ ইজ গোয়িং টু বি এক্সটেন্ডেড, এবং তিনি আমাদেরকে পরামর্শ দিলেন যে যেহেতু ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিটই করা হবে, এটাকে ইফেক্টিভ করতে হবে। এই যে পারসেপশনের বিষয়টি আসলে সিইং ইজ বিলিভিং। এখন আমরা যদি ভার্চুয়ালি করি, আমরা হয়তো আমাদের কথাগুলি বলতে পারবো, কিছু ছবি দেখাতে পারবো, কিন্তু যদি আমি 100 ইনভেস্টরকে বাংলাদেশে নিয়ে আসতে পারি, নিয়ে এসে যদি তাকে দেখাতে পারি হোয়াট ইজ গোয়িং অন ইন বাংলাদেশ, তাহলে ওইটা যতটা কার্যকর হবে, ঠিক কথা বলে ভার্চুয়ালি তাদেরকে মেসেজটা দিয়ে এটা করা সম্ভব হবে না, অতটা ইফেক্টিভ হবে না। সো তিনি আমাদেরকে পরামর্শ দিলেন যে এটা ফিজিক্যালি করা যায় কিনা দেখেন, এবং আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যেহেতু মুজিব বর্ষ already extended up to 31st of December 2021. Amra sometimes in July 2021 we are going to arrange this Bangabandhu Memorial Investment Summit, যেখানে আমরা দুনিয়ার বিভিন্ন দেশ থেকে, যেখান থেকে বেসিক্যালি আমাদের ফরেন ইনভেস্টমেন্ট আসে, তাদেরকে আমরা ইনভাইট করতে চাই, এবং যারা ইতিমধ্যে বাংলাদেশে ইনভেস্টমেন্ট নিয়ে খুব ভালোভাবে ব্যবসা করেছেন তাদেরকেও সাথে রাখতে চাই। বিডা এটি উদ্যোগ নিচ্ছে, বাট আমাদের যে 4টি আইপি আছে, ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি, বেজা, ব্যবজা, হাইটেক পার্ক, ইভেন পিপিবিএ, তাদের সবাইকে নিয়ে আমরা এটা করতে চাই এই জন্য যে আমরা বিডাকে এখানে কি বলে যে ব্র্যান্ড করার বিষয় না, ব্র্যান্ড করার বিষয়টা হলো বাংলাদেশকে। যেহেতু আমি বাংলাদেশকে ব্র্যান্ড করব ফর ইনভেস্টমেন্ট, সেই জন্য আমরা বাংলাদেশের পুরো চিত্রটা তুলে ধরতে চাই। বেজা কি করছে, ব্যবসা কি করছে, হাইটেক পার্কের কি সুযোগ সুবিধা আছে, এই সবগুলো আমরা তুলে ধরতে চাই, যাতে করে পারসেপশনের কিছুটা হলেও আসলে পরিবর্তন ঘটে। রিয়েলিটিটা তুলে ধরতে চাই আমরা। রিয়েলিটি তুলে না ধরলে পরে আসলে এই পারসেপশন চেঞ্জ হবে না। আমরা এটা করতে চাই। আপাতত আমি এখানে থামি। There are other people who will speak. স্যার, আপনি স্যার ক্লিয়ারলি স্যার এখানে স্টেটেড করলেন যে তার মানে একটা বিনিয়োগ বান্ধব পরিবেশের জন্য বিনিয়োগ কাজ করছে, এবং সেখানে অন্যান্য আরো যারা পার্টি আছে তাদেরকেও আপনি একটা প্ল্যাটফর্মে কানেক্ট করার দিকে নিয়ে যাচ্ছেন। এটা পড়ানো হয়তো খানিকটা আমাদের ধীর গতি এনে দিয়েছে, বাট আবার সেই সুযোগ আসছে। তার মানে তাহলে বিডার একটা স্টোরি লাইন হলো যে আপনি একটা ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম একটা করানোর চেষ্টা করতেছেন, তো যেখানে অন্যরাও কানেক্টেড হচ্ছে এবং আরো হবে, যেটা গ্লোবালি সামনে যাওয়া উচিত। আমি এটা একটু বেজার চেয়ারম্যান স্যারের কাছে যাই। স্যার, আপনি বেজায় আপনার কি ব্র্যান্ডিং স্টোরি দেখেন, কি স্টোরি স্যার আপনি সেল করতে চান গ্লোবালি? স্যার, থ্যাংক ইউ। আমরা আসলে ন্যাশনাল ব্র্যান্ডিংটা আলোচনাটা এইভাবে শুরু করতে চাই যে ন্যাশনাল ব্র্যান্ডিং এর যে স্ট্র্যাটেজি সেটা হওয়া উচিত তার ন্যাশনাল ইমেজ এবং তার যে ন্যাশনাল রেপুটেশন গ্লোবাল মার্কেট, সেখান থেকে মূলত শুরু হয় ওই দেশের আপনার ন্যাশনাল ব্র্যান্ডিংটা বা তার স্ট্র্যাটেজি এটা কিভাবে তৈরি করা হবে। এখন যদি আমরা বিনিয়োগের জায়গায় আসি, তাহলে সেক্ষেত্রে আপনি ইতিমধ্যে যে বিষয়টা আলোচনার মধ্যে দিয়েছেন সেটা হচ্ছে যে বিনিয়োগ পরিবেশ বলি বা সামগ্রিক বা দেশের আমরা ইমেজ বলি, ব্র্যান্ডিং বলি, ইন দ্যাট কেস রিয়ালিটি এবং পারসেপশনের মধ্যে একটা গ্যাপ আছে। রিয়ালিটির বিষয়টা কি, যখন বিনিয়োগকারীরা বাংলাদেশকে বিবেচনা করবেন তখন যে ফ্যাক্টর গুলো সবার মনে আসে, বিনিয়োগকারীদের মনে আসে, ফিনান্স যারা করে তাদের মনে আসে, বা ফান্ড ম্যানেজার যারা আছে তাদের মনে যে বিষয়গুলো সবচেয়ে বেশি আগে তাকে আঘাত করে, সেটা হচ্ছে বা তাকে আপনার প্রভাবিত করে, সেটা হচ্ছে ওই দেশের ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্সের র্যাঙ্কিংটা কি, ওই দেশের ট্রেড ওপেননেস ইন্ডেক্সে তার র্যাঙ্কিংটা কি, তার ইনফ্রাস্ট্রাকচার ইন্ডেক্সে তার র্যাঙ্কিংটা কি, কম্পিটিটিভ ইন্ডেক্স কোথায়,
ইনভেস্টমেন্ট জিডিপি রেশিও তার কিরকম আছে, এফডিআই ইনফ্লোটা তার দেশে এবং ইন কম্পারিজন টু আদার কম্পিটিটরস এন্ড নেইবার্স কোন অবস্থা আছে, এই বিষয়গুলো কিন্তু তাদের মনের মধ্যে আসে। তো এই জায়গায় বড় একটা ধাক্কা দেওয়াটা, বিশেষ করে এটা পরিবর্তন করাটা, পারসেপশন পরিবর্তন করাটা ইজ নট দ্যাট মাচ ইজি। আমরা যেটা খেয়াল করেছি সেটা হচ্ছে যে যদিও বা এটা 2010-এর আইন অনুযায়ী 2011 হয়, আমরা যখন দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী জাপান গেলেন 2014-এর মে মাসে, তখন কিন্তু জাপান সরকারের সাথে যে জয়েন্ট ভেঞ্চার হয়, জয়েন্ট স্টেটমেন্ট হয়, সেই জয়েন্ট স্টেটমেন্টে যে ক্লিয়ারলি স্পেল আউট করা হয় যে জাপানি বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে আপনার একটা পরিবেশ দিতে হবে, তাদের জন্য এখানে বিনিয়োগের জন্য একটা অঞ্চল জোন প্রতিষ্ঠা করার বিষয়ে গুরুত্ব প্রদান করা হয়। কিন্তু এটা সহজে হচ্ছিল না এবং সেটা করতে দীর্ঘ সময় লাগতেছিল। তার কারণ হচ্ছে যে কোম্পানিটা মূলত মিনিমাম আগ্রহ দেখিয়েছে সেটা ছিল সুমিটোমো কর্পোরেশন, এবং তারাও কিন্তু ওই সাথে অন্যান্য দেশ, আমাদের কম্পিটিটর যারা ছিল 4টা দেশের মধ্যে তারা নিয়েছিল, বাংলাদেশের র্যাঙ্কিং ছিল এট দি বটম। তারা বিবেচনা করছিল ভারতকে, বিবেচনা করছিল তারা ভিয়েতনামকে, মিয়ানমারকে এবং বাংলাদেশকে। তার মধ্যে র্যাঙ্কিং ছিল আমাদের একদম নিচে, কিছুতে তারা রাজি হচ্ছিল না। এর মধ্যে আমার সুযোগ হয় মিয়ানমারে যাওয়ার। ওই জায়গায় গিয়ে তাদেরকে যখন আমরা জিজ্ঞাসা করলাম, টোকিও থেকে যারা আসলো, কেন তোমাদের অনীহাটা কোথায়? মিয়ানমার যদি তুমি 6000 একরে একটা এত বড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক করতে পারো, ওয়াই নট বাংলাদেশ? তো তখন অনেক গরিমসির পরে সে আমাকে বলল যে দেখো, আমি যদি দেখি এখানে জাপানিরা যদি কোনো বিনিয়োগকারী বা জাপানি টুরিস্ট, ওরা যদি ইয়াঙ্গুনের স্ট্রিটে যদি হাঁটে, 100 জন যদি মানিব্যাগ হারায়, অন্তত 95টা পাবে, ফেরত পাবে। তুমি আমাকে বলো যে ঢাকার রাজপথে যদি এরকম হারায়, তাহলে কয়টা মানিব্যাগ আমার লোকজন ফেরত পাবে? তো এইটার পর আমি বললাম যে ঠিক আছে, এই বিষয়ে আমি তোমাকে রিপ্লাই দেব না, আমাদের কাজের মাধ্যমে আমরা তোমাকে পরে রিপ্লাইটা দেব। এবং এরপর তো আমরা দেশে ফেরত আসি। তো আমরা আপনার বিপরীত দিক থেকে তাদের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করলাম, তাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করলাম যে বাংলাদেশে অনেক বড় কিছু হতে পারে এবং আমরা বিদেশিদেরকে অ্যাট্রাক্ট করার জন্য উপযুক্ত। তখন আমরা ফোকাস করলাম মিরসরাইতে যে একটা ইকোনমিক জোন করার। উই স্টার্টেড উইথ অনলি 900 একর্স। ওইখান থেকে 550 একর ব্যবহারযোগ্য জমি আমরা বের করি। তারপর বাকিটা তো ইতিহাস। এবং আমরা কিন্তু অর্থ মন্ত্রণালয়ে গিয়েছিলাম, ইনিশিয়ালি উই ডিড নট গেট এনি ফিনান্সিয়াল সাপোর্ট। তখন আমরা বিএফএফএল এর কাছ থেকে, রাষ্ট্রীয় মালিকানাধীন একটা কোম্পানি ফিনান্সিয়াল, তাদের কাছ থেকে আমরা লোন গ্রহণ করি ইকোনমিক জোন প্রতিষ্ঠার জন্য। এবং বাকিটা একেবারে ইতিহাস। এখন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে 30,000 একর জমিতে একটা ইকোনমিক জোন হচ্ছে। আমরা বহির্বিশ্বকে দেখিয়েছি আমাদের সক্ষমতা। এবং এরপর আপনারা সবাই জানেন যে সুমিটোমো কর্পোরেশন রাজি হয়, তারা আপনার যে বাংলাদেশে এইটা বিনিয়োগের উপযুক্ত স্থান, এই জায়গায় তাদেরকে আমরা সেবা দিতে পারবো, এই জায়গায় তাদের ইনভেস্টমেন্ট গ্রো করার মতন পরিবেশ আমরা দিতে পারবো। এখন নারায়ণগঞ্জের 1000 একর জমিতে সুমিটোমো কর্পোরেশন বাকি 3টা প্রতিযোগী দেশে না গিয়ে বাংলাদেশে এখন তাদের দিনরাত কাজ চলছে, সেই ইকোনমিক জোনটা সুমিটোমো কর্পোরেশন আপনার প্রতিষ্ঠা করছে, যেখানে বেজারও 24% শেয়ার আছে। তো এরকম অনেকগুলো ইতিহাস আছে, অনেকগুলো গল্প আছে যার উপর ভিত্তি করে কিন্তু বেজা এগোচ্ছে। এখন আমাকে যদি বলা হয় যে কেন আমরা কিভাবে এত বড় বড় উদ্যোগ নিলাম, কিভাবে আমরা 100টা ইকোনমিক জোন করার কথা বললাম, যেখানে আমাদের একটা ইকোনমিক জোনও কিন্তু 2015 সাল পর্যন্ত হয়নি। 2015 আগ পর্যন্ত আমাদের একটা ইকোনমিক জোন হয়নি। সেখানে আমরা বললাম যে আমরা 100 ইকোনমিক জোন করবো ইন অল দি পটেনশিয়াল এরিয়াস। আমরা কেন সেটা করলাম? কারণ আমরা বেজাতে যেটা ফিল করলাম সেটা হচ্ছে যে আমরা আমাদের হাঙ্গারটা ও আমাদের কর্মকর্তাদের মধ্যে আমরা হাঙ্গারটা তৈরি করার চেষ্টা করলাম। যে হাঙ্গার কি জন্য? হাঙ্গার টু এক্সপ্যান্ড, হাঙ্গার টু কম্পিট উইথ আদার্স, এবং অন্যদের চাইতে সামনে এগিয়ে যাওয়া এবং প্রতিযোগীদের চাইতে সামনে এগিয়ে যাওয়া, ইভেন দেশের মধ্যে যারা কম্পিটিটর আছে তাদের চাইতেও এগিয়ে যাওয়া।
এই যে হাঙ্গারটা আমরা উদ্দীপ্ত করতে চাইলাম, সেই জায়গাটা আমি মনে করি যথেষ্ট কাজ করেছে, যে কারণে আপনি আজকে বেজাতে দেখবেন দেশের মধ্যে অন্যতম একটা সেরা ইঞ্জিনিয়ারিং উইং আমরা করতে পেরেছি। পুল অফ ব্রিলিয়ান্ট ইঞ্জিনিয়ার্স বর্তমানে বেজায় কাজ করে, ব্রিলিয়ান্ট আরবান প্ল্যানার্স বর্তমানে কাজ করে, আর্কিটেক্টস, আপনার পুল অফ আর্কিটেক্টস আমাদের এখানে কাজ করে, এবং আমরা বেজাকে একটা ক্রেডিবল একটা অর্গানাইজেশন বহির্বিশ্বের বিনিয়োগকারীদের কাছে আমরা উপস্থাপন করতে পেরেছি, যার ফলে এই কোভিড কালেও আমরা $1.72 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাব পেয়েছি, যার মধ্যে 500 মিলিয়নের বেশি হচ্ছে আপনার বিদেশি বিনিয়োগ। এর মধ্যে আপনার জয়েন্ট ভেঞ্চারে আছে যে জার্মানির প্রতিষ্ঠান কোলম্যানের মতো প্রতিষ্ঠান আছে, যারা বাংলাদেশের আরেকটা প্রতিষ্ঠানের সাথে জয়েন্ট ভেঞ্চার আছে। এরকম অনেকগুলো জয়েন্ট ভেঞ্চার আছে। আবার ইয়াবাং এর মতন ইন্ডিপেন্ডেন্টলি অনেকে এসেছে, বেজিং ভিত্তিক অনেকগুলো প্রতিষ্ঠান এসেছে। আমরা মনে করি বেজা এই জায়গাটাতে সঠিকভাবে কাজ করতে পারছে, এবং অন্যান্যদের যে সহযোগিতা, অন্যান্য যে ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি আছে তাদের সহযোগিতায় আমরা আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবো। তবে এটা ভুললে চলবে না যে আমাদের ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিগুলোর ক্ষেত্রে আমি বলবো, ইন পার্টিকুলার এদের ক্ষেত্রে আমরা উই মাস্ট হ্যাভ টু ফিল দি প্রেশার, উই মাস্ট হ্যাভ টু ফিল আস্কড টু ডেলিভার। এটা আমাদের মধ্যে থাকতে হবে স্পেসিফিক্যালি, এবং হোল পাবলিক সেক্টরের কিন্তু এই জায়গায় আর্টস ফিল করতে হবে টু কন্ট্রিবিউট টু ইমপ্রুভিং ইনভেস্টমেন্ট ক্লাইমেট ইন বাংলাদেশ। স্যার থ্যাংক ইউ। আমার মনে হয় চমৎকার। যদি একটু অ্যালাউ করেন, মানে আমি একটু স্যারকে একটু কোয়েশ্চেন করি, মানে যাতে আমরা মানে স্যারের প্রথমত যে স্টোরিগুলো বললেন ট্রুলি ইন্সপায়ারিং স্যার, শুনে আমরা সবাই আমি জানতাম না অন্তত, শুনে রিয়েলি এক্সাইটেড টু হিয়ার। স্যার একটা জায়গাতে আমি যদি ইফ আই আস্ক ইউ, আমরা জানি একটা চ্যালেঞ্জ আমরা বাংলাদেশ সম্পর্কে সবসময় শুনে আসছি যে যখন কোন একটা বড় ইনভেস্টমেন্ট আসে, ওয়ান অফ দ্য মেজর চ্যালেঞ্জ যেটা যারা ফেস করে, আই এম শিওর দিস ইজ ইমপ্রুভড আ লট, বাট আপনার জায়গায় ওই জায়গাটায় আর কি কি করা দরকার যেতে পারে বা দরকার, যে আমার ইনভেস্টমেন্টের সাথে কিন্তু অনেক ধরনের কোঅর্ডিনেশন দরকার হয়, সেটা পারমিশন বলি থেকে শুরু করে আরো অনেক কিছু। আমরা ওয়ান স্টপ সার্ভিস নিয়ে আমরা কাজ করেছি, আমরা অনেকগুলো ইনিশিয়েটিভ, ভালো ভালো ইনিশিয়েটিভ নিয়ে কাজ হয়েছে এবং সেটার ইমপ্রুভ হয়েছে, বাট আমরা জানি যে এটা এখনো ওই কোঅর্ডিনেশনের জায়গায় আমাদের একটা বড় গ্যাপ এখনো এক্সিস্ট করে, আমরা শুনি যখন বিভিন্ন ইনভেস্টরদের কাছ থেকে। এই জায়গাটায় আমরা যদি আমাদের নেক্সট লেভেলে যেতে চাই, আপনার দৃষ্টিভঙ্গিতে হাউ ক্যান উই মেক এ বিগ স্টেপ চেঞ্জ? বিকজ আপনি যেখানে বললেন প্রথমে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন যে প্রত্যেকটা দেশ এই প্যারামিটার গুলো দেখে, ইজ অফ ডুইং বিজনেস, আরো অনেক কিছু। এটা সম্পর্কে আপনি যদি স্যার একটু বলেন। ডেফিনেটলি যে এই জায়গাগুলোতে ধরুন আমাদের আরো কি কি করা উচিত টু ক্যাচ আপ আদার্স, এবং তাইলে কিন্তু আরো একটু দেখতে হবে পিছনে গিয়ে যে আমরা কি শুরু থেকে কি করেছি। আমরা 2015 সনে কিন্তু ওএসএস অ্যাক্টের ড্রাফট দিই, বেজা ওএসএস অ্যাক্ট নামে। পরে অন্যান্য এজেন্সিকে ইনক্লুড করার জন্য এটা বেজাটা বাদ দিয়ে আমরা বাংলাদেশ করি টু অ্যাকোমোডেট আদার ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিস, এবং সেটা করা হয়, এবং উই আর দ্য ফার্স্ট এজেন্সি টু ফর্মুলেট দি রুলস, এবং আমরা ওএসএস সেন্টার এস্টাবলিশ করেছি, এবং এই মুহূর্তে আমরা সেখান থেকে 32টা সেবা দিচ্ছি, যার ফলে ফ্রম বেইজিং টু হেলসিংকি ফ্রম এনি প্লেস একজন বিনিয়োগকারী সেখান থেকে আপনার সেবা নিতে পারে উইদাউট গোয়িং টু এনি আদার এজেন্সি। অচিরেই আমরা 2021-এর মধ্যে সবগুলো সেবাই আপনার ওএসএস সেন্টার থেকে যাবে, বর্তমানে 32টা যাচ্ছে। আমরা আপনার যে G2G জোনের জন্য আমরা আইন সংশোধন করি আমাদের আইনের, যার ফলে আপনার ইজিলি বিদেশের বড় বড় বিনিয়োগকারীদেরকে আমরা নিয়ে আসতেছি। আমরা টু মেক আওয়ার জোনস মোর অ্যাট্রাক্টিভ টু দি ফরেনার্স, আমরা কি করছি, আমরা এখন রিনিউয়েবল এনার্জি এবং রিনিউয়েবল এনার্জি সোর্সেস, ইভেন নট অনলি এনার্জিস, ইভেন ওয়াটার সোর্সেস, এগুলো যাতে প্রাকৃতিক সোর্স গুলোকে বেশি বেশি ব্যবহার করা যায়, রিইউজ করা যায়, রিফিল করা যায়, সেগুলোর জন্য আমরা গ্রিন ইজেড পলিসি করতেছি। এটা অলমোস্ট ফাইনালাইজড, এটা খুব তাড়াতাড়ি আমরা আশা করি পাবলিশ করতে পারবো। আমরা যে ইজেড এর জন্য আলাদা চাইল্ড কেয়ার পলিসি আমরা জমা দিয়েছি, করেছি, এবং আমরা এখানে যে কাজটার উপর গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশে প্রথমবারের মতো একটা অত্যন্ত বড় ল্যান্ড ব্যাংক আমরা এস্টাবলিশ করেছি। আমরা এ পর্যন্ত প্রায় 60,000 একর্স, 5 বছরে প্রায় 60,000 একর্স
জমির জন্য আমরা একটা ল্যান্ড ব্যাংক তৈরি করেছি, যাতে আমরা আগামী 30 থেকে 50 বছর পর্যন্ত শিল্পপতিদেরকে আমরা শিল্পায়নের জন্য এবং আপনি আজকের যদি টাইমস অফ ইন্ডিয়া দেখেন, একটা রিপোর্ট সেখানে আছে যে বলছে যে মুকেশ আম্বানির একটা স্বপ্ন $27 বিলিয়ন বিক্রি হয়, এবং ফেসবুক থেকে শুরু করে অন্যান্যরা সেখানে $27 বিলিয়ন তার স্বপ্ন বাস্তবায়নে আপনার বিনিয়োগ করতে আগ্রহী। তো এই যে বিষয়গুলো, একটা স্বপ্নের পিছনে বিদেশি বিনিয়োগকারীরা $27 বিলিয়ন নিয়ে আসে। আমরা যে কাজটা করেছি, অলরেডি আমরা $26 বিলিয়ন বিনিয়োগ আমরা কনফার্ম করেছি, এগুলোর এগেইনস্টে আমরা জমি দিয়েছি। অলরেডি $5 বিলিয়ন উপরে কিন্তু বিনিয়োগ হয়ে গেছে, শিল্প প্রতিষ্ঠিত হয়েছে, এবং we are under tremendous pressure to allocate land in বঙ্গবন্ধু শিল্পনগর। এই জায়গাটা, এই যে অর্থাৎ এইটা ক্রেডিবিলিটিটা আমরা বিনিয়োগকারীদের মধ্যে তৈরি করার চেষ্টা করেছি বেচা সম্পর্কে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় বাংলাদেশে আমি মনে করি, এইটা পুরোপুরি সাস্টেইনেবল করার জন্য, নট অনলি সোশ্যাল ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, সবগুলোকে আমরা যদি সাস্টেইনেবল করতে চাই, অন্যদের কাছে আমাদের ব্র্যান্ডটা যদি আরো বেশি ডেভেলপ করতে চাই, সেই জায়গায় এইটা নিয়ে যাওয়ার জন্য নেক্সট হায়ার একেলনে আমাদের যেটা দরকার বাংলাদেশে, আমি মনে করি এটার জন্য অর্থায়নটা গুরুত্বপূর্ণ, তেমন বেশি কিছু নয়, এবং অন্যান্য সাপোর্ট বেশি গুরুত্বপূর্ণ নয়। সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে ব্যুরোক্রেসির মাইন্ডসেটটা বিনিয়োগের পরিবর্তন করা। রাইট স্যার, আমার হয় শরীফ ভাই, আমরা স্যারের কথা থেকে কিন্তু ধরেন অনেকগুলো তথ্য আপনি পেলেন, কিন্তু আমি দেখি যে একটা যে এখানে অনেকগুলো ডট কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, বরং আমি বলবো যে এই ডট গুলো এখন গুছিয়ে ফেলতে পারলেই কিন্তু অনেকগুলো স্টোরি লাইন অলরেডি তৈরি হয়ে গেছে। এখন এগুলো কিভাবে গুছিয়ে সামনে আনা যায়, তো ওটা একটা। এবং স্যার আরেকটা ইম্পর্টেন্ট কথা বললেন এই ডট তৈরির পাশাপাশি, যে এই যে গ্লোবালি একটা আমাদের থেকে দেখানো যে যে আমাদের হাঙ্গারটা দেখা, আমাদের স্পিরিটটা তো দেখানো, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ এই যে পারসেপশন পাল্টাবে কিভাবে, তো সেটা নিয়েও বেজার থেকে স্যার এখানে সিরিয়াসলি ওটা অ্যাড্রেস করতেছেন। মানে এটা তো তৈরির ক্ষেত্রে বিরাট রোল প্লে করে। সো থ্যাংক ইউ স্যার। মানিক মাহমুদ, ইফ ইউ অ্যালাউ মি, আমি আমাদের বেজার এক্সিকিউটিভ চেয়ারম্যানের সাথে একটু যোগ করি। হি রাইটলি পয়েন্টেড আউট যে বিদেশিরা, বিশেষ করে আমি যদি ইনভেস্টমেন্টের পার্সপেক্টিভে কথা বলি, there are other perspective definitely, কিন্তু আমরা এখানে যারা বসেছি এরা সবাই আসলে we are concerned about investment in Bangladesh. So ইনভেস্টমেন্টের পার্সপেক্টিভে যখন আমরা কথা বলি, তখন যে কোনো বিদেশি, এমনকি দেশি, এটা শুধু বিদেশি না, ইভেন দেশে যারা আছেন তারাও অনেকগুলো বিষয় দেখেন, কম্পেয়ার করেন। ইজ অফ ডুইং বিজনেসের কথা বলা হয়েছে, বিউরোক্রেটিক কি বলে যে হ্যাসেল কিরকম আছে এটির কথা বলা হয়েছে। আদার যে সকল ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান কি এগুলি বলা আছে। হি ইজ ভেরি রাইট, এগুলি কিন্তু আছে। আর আপনি যেটা বললেন ডট, দেয়ার আর ইমপ্রুভমেন্ট ইন ভেরিয়াস এরিয়াস, আসলে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। আমরা একটু আনলাকি বলবো যে ইজ অফ ডুইং বিজনেস এর যে বিষয়টি, এই বিষয়ে বিডাকে ফোকাল পয়েন্ট করা হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে, আমরা কাজ করছি। উই আর ভেরি আনফরচুনেট যে গত বছর পুরোটা বছর কাজ করেও আমরা এর কোনো ক্রেডিট আমরা নিতে পারি নাই। কারণ হলো যে ওয়ার্ল্ড ব্যাংক এবছর তাদের র্যাঙ্কিংটি প্রকাশ করেনি, তাদের ইন্টারনাল কিছু সমস্যার কারণে তারা এটি সাসপেন্ড করেছে। এটা সাসপেন্ড না করলে অন্তত একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে গত বছর আমরা 8 ধাপ এগিয়েছিলাম, এবছর যদি আমরা দেখাতে পারতাম যে না আমরা আরো 15 ধাপ এগিয়েছি বা 12 ধাপ এগিয়েছি, অর্থাৎ এই যে আপনার ক্রম ঊর্ধ্ব পরিস্থিতি, এটা কিন্তু আমাদেরকে খুব এগিয়ে দিত। এবং আগামী বছর আমরা আরো অনেক দূর এগোবো, এটাতে কোনো সন্দেহ নাই। আগামী বছর আমাদের টার্গেট হলো আসলে ডাবল ডিজিটে চলে যাওয়া। এই ইন্ডিকেটর গুলি যেহেতু ইন্টারন্যাশনাল এবং এগুলি যেহেতু ইন্টারন্যাশনালি পাবলিশড হয়,
এটা খুব গুরুত্বপূর্ণ হিসাবে দেখা দেয়। এটার জন্য আমার খুব পাবলিসিটি করতে হয় না বিদেশিদের কাছে, বিদেশিরা এগুলি ইন্টারন্যাশনাল পাবলিকেশন থেকে জেনে যান। বাট যেই বিষয়টা আমি বলতে পারি, যদিও ওয়ার্ল্ড ব্যাংক এটি করে নাই, কিন্তু আমরা কিন্তু এই ক্ষেত্রে অনেক দূর এগিয়েছি। আমার বিশ্বাস যে এবছর যদি এই রিপোর্টটা পাবলিশ হতো, তাহলে আমরা 168তম অবস্থান থেকে 150তম অবস্থানে চলে আসতাম, এবং আগামী বছর ইনশাআল্লাহ আমরা 99-এ চলে আসব। এবং এটা তারপরেও কম্পেয়ার টু আদার নেইবার্স বা কম্পিটিটর যারা, তাদের চেয়ে আমরা পিছিয়ে থাকবো। কিন্তু যে মেসেজটা যাবে টু দি ফরেন ইনভেস্টর, সেটা হলো যে বাংলাদেশ তার বিজনেস ইকোসিস্টেমে উন্নতি করছে, ক্রমশ উন্নতি হচ্ছে, সুতরাং এটা তাদেরকে অ্যাট্রাক্ট করবে। আর পবন খুব ভালো কথা বলেছেন যে এই যে ওয়ান স্টপ সার্ভিস, যেটি আপনি যেখানে থাকেন না কেন, আপনি কিন্তু এখন বাংলাদেশে ব্যবসা করাটা অনেক সহজ হয়ে যাবে। বিডা ইতিমধ্যে 35টি সার্ভিস অলরেডি অনলাইনে দিয়ে দিয়েছে। আগামী পরশুদিন আমরা আরো 6টি সার্ভিস অনলাইনে দেব, এবং আগামী মাসের মধ্যে আমরা 50টি অতিক্রম করব, এরকম আমাদের প্ল্যান আছে, এবং ইনশাল্লাহ সেটি হবে। তবে এই বিষয়টি, ওয়ান স্টপ সার্ভিসের বিষয়টি যেহেতু ইন্টারন্যাশনাল কোনো বিষয় নয়, এটা আমাদের, কিন্তু এইগুলির প্রচারণার খুব প্রয়োজন পড়বে। এই যে ব্র্যান্ডিং এর জন্য এই বিষয়গুলি মানুষকে জানাতে হবে। আসলে জানাতে না পারলে পরে আমরা উন্নতি করে নিজেদের মধ্যে রাখলে হবে না, এটিকে প্রকাশ করতে হবে। থ্যাংক ইউ। মানে মাহমুদ মনে হয় হয়ে গেছেন, স্টিভ হয়ে গেছেন, হ্যাং হয়ে গেছে নাকি মালিক মাহমুদ? মানিক ভাই কি শুনতে পাচ্ছেন? উনি মনে হয় হ্যাং হয়ে গেছেন। শরীফ সাহেব, আপনি না স্যার, চলে আসছি স্যার, চলে আসছে না স্যার। এবং রাইট, এই যে এই মানে যেগুলো এই ধরনের কাজগুলো, মানে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে যে একটা ইকোসিস্টেমের একটা এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে, শুড বি ব্র্যান্ড। ওকে, আমরা দুইটা প্রতিষ্ঠানের ইউনিক স্টোরি লাইনটা বুঝলাম, পাশাপাশি অন্য আলাপ হলো। আমি একটু হাইটেক পার্কের এমডি মহোদয়ের কাছে যেতে চাই। আপনি যদি হাইটেক পার্কের ইউনিক স্টোরি লাইনটা একটু বলেন, যে যেটা আপনি 21 এবং 41-এর সাথে রিলেট করতে চান, মুজিব বর্ষ এবং ইনোভেটিভ বাংলাদেশের সাথে রিলেট করতে চান। জি, হাইটেক পার্কের এমডি। জি, অনেক ধন্যবাদ মানিক ভাই, এবং সেই সাথে ব্র্যান্ড ফোরামের ফাউন্ডার শরীফ ভাই। আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম কথাগুলো। আসলে এগুলো অবশ্যই আমাদের জানা উচিত, জানতে, এবং সেই সাথে সেই অনুযায়ী ভবিষ্যৎ পরিকল্পনা নেওয়া উচিত। যেটা রিয়েলিটি এবং পারসেপশন বলছি, আমি সেই পারপাসে বলবো যে আমাদের কিন্তু আসলে দুটোকে আলাদা করে দেখার কিন্তু কোনো উপায় নেই। এটা আমার মানে মত, যে যতক্ষণ পর্যন্ত আমি কাউকে যদি পারসেপশন দিতে চাই, তাহলে আমার কিন্তু রিয়েলিটি কিছু থাকতে হবে, আমার ইনফরমেশন থাকতে হবে, ডাটা থাকতে হবে, সেই সাথে আমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করি সেটা থাকতে হবে, আমার কি কি ক্ষমতা আছে, সক্ষমতা আছে সেটা থাকতে হবে। কারণ তা নাহলে কিন্তু আমি কাউকে পারসেপশন দিয়ে বুঝাতে পারবো না যে হাউ মাচ আই এম ক্যাপাবল। আমাকে আমার ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি মানে জানাতে হলে কিন্তু আমার রিয়েলিস্টিক কিছু তথ্য, ইনফরমেশন, এটা অবশ্যই দরকার। পারসেপশনের ক্ষেত্রে কিন্তু আসলে এটা ম্যান টু ম্যানও ভেরি করে, এটা দেশ টু দেশও ভেরি করে। এখন যেমন আছে যে কোনো কোনো দেশ আছে যারা হয়তো বাংলাদেশের নামই ভালো করে জানে না, অথবা এমন আছে যে আমরা যে আইটি সেক্টর, বাংলাদেশে যে আইটি সেক্টরে কোনো কাজ করছে এটাই অনেকে জানে না। তো এই যে জিনিসগুলো আছে, কাজে তারা যেটা একেবারেই জানে না, সেখানে তাদের পারসেপশন তো অবশ্যই একদম ভিন্নতর হবে, যে আসলে আমরা আমাদের আইটিতে একেবারেই কোনো কাজ করছি না। কিন্তু বিষয়টা কিন্তু তা নয়। এই যে আইটি সেক্টরে যে অনেক ব্যাপক কাজ হচ্ছে, এবং আইটি সেক্টরটাকে যখন মাননীয় প্রধানমন্ত্রী ট্রাস্ট সেক্টর হিসেবে ঘোষণা দিয়েছেন, তো এটি কিন্তু সারা বিশ্ববাসীর কাছে যে না জানানো যায়, তাহলে কিন্তু কোনোদিনই আমরা আমাদের বাইরে থেকে কোনো ইনভেস্টর আনতে পারবো না। পবনদা যেমন চমৎকার করে বলেছেন আর কি, অনেক সুন্দর করে বলেছেন, আমার খুব ভালো লেগেছে যে আমাদেরকে আসলে মানে বাইরের কান্ট্রি থেকে যেভাবে চিন্তা করে, যেমন উনি একটা শুধু মানিব্যাগের উদাহরণ, এটা জাস্ট একটা উদাহরণ হিসেবে থাকতে পারে আর কি, যে তাহলে পরে
ভাবনা চিন্তাটা কেমন বাইরের দেশের, তো বাইরের দেশের কাছে সেই ভাবনা চিন্তাটাকে যদি আমাদের পরিস্ফুট করতে হয়, অনেক বড় করতে হয়, তাহলে কিন্তু আমাদের কিছু রিয়েলিস্টিক স্টোরি থাকতে হবে যে আমরা আসলে কি কাজ করতে পেরেছি, কতদূর আমরা এগিয়েছি। আমরা যেমন আইটি সেক্টরে কিন্তু আমরা এখন আমরা ইনথি যেটা করছি আর কি, এটা কিন্তু আইসিটি ডিভিশনের মাধ্যমে যেটা চলছে। আমরা যে ওয়াইফাই কানেকশন বা আমাদের যে ফাইবার অপটিক কানেকশন যে রুট লেভেল পর্যন্ত চলে গেছে, আমাদের যে রুট লেভেলের ছেলে মেয়েরা এখন ঘরে বসে ইন্টারনেট ইউজ করতে পারে, আমাদের যে সক্ষমতা এতখানি বৃদ্ধি পেয়েছে। আমাদের যে শেখ রাসেল ডিজিটাল ল্যাব আছে, যেখানে আমাদের স্কুলের ছেলেমেয়েরা 8,000 স্কুলের ছেলেমেয়েরা এখন তারা তাদের স্কুলের ল্যাবে বসে কাজ করতে পারে। এবং তারপরে এছাড়া আরো 5,000 নতুন করে তৈরি হবে আর কি, বা দেয়া হবে। এবং সেই সাথে আমরা যে ডিজিটাল বুক চালু করছি, ডিজিটাল পদ্ধতিতে লেখাপড়ার সুযোগ সৃষ্টি করে দিচ্ছি, বিভিন্ন রকম মোবাইল অ্যাপস তৈরি করে দিচ্ছি, যার মাধ্যমে এখন যেমন আমাদের কোভিডের সময় আমরা যেটা বলতে পারি যে এই যে আপনারা সবাই ডিজিটালি বা ভার্চুয়ালি যে কানেক্টেড হয়েছেন, এটাও কিন্তু আমাদের আইটিরই একটা বড় অবদান। যে এই যে কাজগুলো হচ্ছে, এগুলো কিন্তু আমাদের অনেক বেশি মাত্রায় জানাতে হবে সবার কাছে। এবং আমি এই প্রসঙ্গে খালি বলবো যে আমরা গত পরশু দিনকে আমরা পররাষ্ট্র সচিব মহোদয়ের সভাপতিত্বে এবং আমিও সেখানে একজন মডারেটর এবং সেই সাথে প্রেজেন্টার হিসেবে ছিলাম। এবং সেখানে সারা পৃথিবীর সকল দূতাবাসগুলোকে কানেক্ট করা হয়েছিল, সকল অ্যাম্বাসেডর সাহেব ওনারা ছিলেন সেখানে। কিন্তু আমাদের এই কথাগুলোকে বারবার করে বলা হয়েছে এবং এই কথাগুলোকে জোর দেওয়া হয়েছে, যেখানে ট্রেড বডি থেকে বলা হয়েছে যে আমাদের ব্র্যান্ডিংটা খুব অভাব আছে। তখন ওখানে কিন্তু কয়েকটা দূতাবাস থেকে এমন কথাও আসছে যে সেখানকার লোকজন জানেই না যে আসলে বাংলাদেশে কি কাজ হচ্ছে আইটি সেক্টরে। এবং তারা যখন বোঝাতে যান তখন তারা এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য বলে মনে করেন না। তাহলে তাদের সেখানে তথ্য উপাত্ত থাকতে হবে, তাদের ওখানে এটা প্রচারণা করবার জন্য আমাদের যেমন ভিডিও হতে পারে বা বুকলেট বা ব্রোশিয়ার হতে পারে, সেগুলো থাকতে হবে। তো তখন আমরা বলছি তাহলে ওখানে যদি এরকম হয় যে একটা করে আইটি ডেস্ক স্থাপন করা হয় দূতাবাসগুলোতে, তাহলে পরে খুবই পসিবল হবে এই সমস্ত ডেসিমেট করা। এবং এটা তারা ভাবনা চিন্তা করছে। এবং ইতিমধ্যে জাপান কিন্তু আমাদের একটা আইটি ডেস্ক করা হয়ে গেছে, যার মাধ্যমে কিন্তু আমাদের বেসিসের সাথে জাপানের সাথে একটা এমইও সিগনেচার হয়েছে কয়েকটা কোম্পানির সাথে, যার মাধ্যমে তারা কিন্তু এখন কাজ পাচ্ছেন। আর এছাড়াও আমি আরো যে বলবো আর কি, যে আমরা কিন্তু আমাদের এমপ্লয়মেন্ট অপরচুনিটি কিন্তু একটা সবচেয়ে বড় ব্যাপার আমাদের জন্য, যে জন্য আমরা যে হাইটেক পার্ক গুলো সৃষ্টি করছি বা তৈরি করছি। আমরা এখন এই পর্যায়ে 39টা জায়গা, জেলা বলবো না কারণ কোনো জেলাতে 2টো করেও আছে, হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন হচ্ছে। আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের হাইটেক পার্ক থেকে 13,000 জনকে আমরা প্রশিক্ষণ দিয়েছি, যার মধ্যে প্রায় 6 থেকে 7,000 এখন প্রত্যক্ষভাবে তারা কাজ করছেন বিভিন্ন কোম্পানিতে। আমি সব হাইটেক পার্কে বলবো না, তবে আমার যশোরে যেমন সেখানে তারা প্রায় 1,000 জন কাজ করছেন। এবং শেষে আমার জনতা টাওয়ারে আপনারা একেবারেই কাছে যে কোনো সময় আপনারা যেতে পারেন, গিয়ে দেখবেন সেখানেও কিন্তু আমার প্রায় 980 জন বলছি আমরা এখন, তারা কাজ করছেন। এবং আমাদের যে কালিয়াকৈর হাইটেক পার্কে যে আমাদের 37টা প্রতিষ্ঠান নিয়েছে, ওখানে আমাদের অনেক ব্যাপক সম্ভাবনা আছে। ওখানে আমাদের বড় বড় কোম্পানিগুলো নিয়েছে। এটা ঠিক, আমাদের বেজার মতো আমাদের 60,000 একর নেই বা কোনো একটা জায়গাতে 30,000 একর নেই, আমাদের জমির পরিমাণ খুবই কম। একটা জিনিস মনে রাখতে হবে যে আইটিএস ইন্ডাস্ট্রি গুলো খুব ছোট থাকে। এমন আর দেখা গেছে যে মাত্র 5 লাখ 7 লাখ টাকা দিয়ে তারা একটা আইটি কোম্পানি তৈরি করে। কাজে সেটা আমাদের মনে রাখতে হবে আর কি। কাজে সেখানে তাদের জন্য জায়গাও যেমন কম লাগে, তারা ইনভেস্ট অনেক কম করতে পারে আর কি। তবে আমাদের যেটা সুবিধা যে আমরা এখন বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে আমরা একাডেমির একটা সেতু বন্ধন তৈরি করে দিচ্ছি। চুয়েটে আমাদের যে বিজনেস ইনকিউবেটরটা হয়েছে এবং সেই সাথে কুয়েটেও আমাদের একটা বিজনেস ইনকিউবেটর শেষ পর্যায়ে, আমরা হয়তো খুব দেখে থাকবেন হয়তো আমরা মার্চের মাঝামাঝিতে এটা মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করাবো, এটা আমাদের আশা আছে। আমরা সেই লক্ষ্যে জাস্ট আমাদের ইলেকট্রিফিকেশনের কাজটা বাকি আছে বলে আমরা সামার এটা দেইনি, হয়তো এই সপ্তাহে দিয়ে ফেলবো আর কি। তো তাতে করে দেখা যাবে যে ইউনিভার্সিটি গুলো আমরা এর সাথে একীভূত করতে পারছি। তা এখন যেটা হচ্ছে যে এই যে আমাদের যে সক্ষমতা আসছে এখন, এই যে কাজগুলো হচ্ছে, এটিকে কিন্তু আমাদের শুধু দেশ নয়, বাইরেও ব্র্যান্ডিং করতে হবে। এবং বাইরে ব্র্যান্ডিং এর জন্য যেটা আমি বললাম আর কি, যে এখন কিন্তু আমাদের এই সমস্ত এমবাসি গুলো
তারা কিন্তু কথা দিয়েছেন যে তারা আইটি সেক্টর নিয়ে কাজ করবেন, অন্যান্য ট্রেড বডি নিয়েও তারা কাজ করবেন, কিন্তু আইটিকেও তারা প্রাধান্য দিয়ে কাজ করবেন এবং সমগ্র বিশ্বে একটা করে মানে ডেস্ক না থাকলেও তাদের একটা করে কোনো একটা মানে একটা ছোট কর্নার থাকবে যেখানে তারা আইটি সম্বন্ধে বিভিন্ন রকম যে যত যা কিছু হচ্ছে আমাদের ইমপ্রুভমেন্ট সেগুলো আমরা এখান থেকে পাঠিয়ে এবং তারা সেগুলো সারা বিশ্ববাসীর কাছে জানাতে পারবেন। এবং অনেকগুলো দেশ, শুধু এটা না, জাপানটা জাস্ট খালি একটা মানে ডেস্কের কথা বললাম আর কি, আমরা কিন্তু 80টা দেশেই কিন্তু আমাদের প্রোডাকশন কিন্তু আমরা এক্সপোর্ট করি। আমরা কিন্তু এটা একটা সবচেয়ে বড় আমাদের যেটা আমাদের সক্ষমতা আর কি, যে আমরা 80টা কান্ট্রিতে আমাদের প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারি এবং এটা উত্তরোত্তর বাড়ছে। সেটা ইউএসএ আছে, কানাডা আছে, নেদারল্যান্ডস আছে, জাপান আছে, এসব জায়গাতে করছি। আর যেটা হচ্ছে যে একটা কথা আমাদের বিরা চেয়ারম্যান মহোদয় বলছিলেন, বা আপনাদের একটা প্রশ্ন ছিল যে আমরা মুজিব বর্ষে কি করছি আর কি। তো আপনাদের সবার জানা আছে যে আমরা গত মাসেই কিন্তু মুজিব বর্ষ উপলক্ষে ডিজিটাল ওয়ার্ল্ড শেষ করেছি এবং সামনের এপ্রিল মাসে কিন্তু আমাদের ডিজিটাল ওয়ার্ল্ড উপলক্ষে, আমাদের মুজিব বর্ষ উপলক্ষে কিন্তু আমাদের ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো এটা হবে। এটা কিন্তু আমাদের হাইটেক পার্কের তত্ত্বাবধানে এবং পরিচালনায় এটি হবে আর কি। সেখানে এসব জায়গাতে কিন্তু আমরা সবসময়ের জন্য বিশ্বের বিভিন্ন থেকে আর কি মানে বিভিন্ন আইটি কোম্পানিগুলোকে দাওয়াত দিয়ে থাকি। প্রতি বছরই কিন্তু আমাদের বিভিন্ন দেশের আইটি মানে মিনিস্টার অথবা স্পিকার বা সচিব মহোদয় অথবা বিভিন্ন আইটি কোম্পানিগুলো তারা করে থাকেন। এবার সেটা সম্ভব হয়নি বলে ভার্চুয়ালি করা হয়েছে। এপ্রিল মাসেরটাও হয়তো বা আমাদের ভার্চুয়ালি করতে হবে আর কি, কিন্তু তারপরেও কিন্তু আমরা এটা করার জন্য বদ্ধপরিকর, কারণ আদারওয়াইজ আমরা কিন্তু বলতে পারবো না যে আমরা কতটুকু নিজেদেরকে সক্ষমতা তৈরি করতে পেরেছি আর কি। কারণ এছাড়া কিন্তু আপনারা দেখবেন যে আমাদের আইটি কিন্তু এখন এতটা বিস্তার লাভ করেছে, প্রতি বছরই কিন্তু আমরা সবচেয়ে বড় একটা যে আইটি প্রতিষ্ঠান মানে আইসিটি বিষয়ক যে অ্যাওয়ার্ড দেওয়ার প্রতিষ্ঠান উইটসা, আমরা কিন্তু উইটসার থেকে অ্যাওয়ার্ড পেয়ে আসছি। আমার হাইটেক পার্কও কিন্তু যশোরের জন্য উইটসা অ্যাওয়ার্ড গতবার গ্লোবালি এটা আমরা পেয়েছি আর কি। তো এই যে আমাদের আইটি সেক্টরে এইবার আমরা 6টা ক্যাটাগরিতে পেয়েছি। এই যে জিনিসগুলো কিন্তু আমাদের জানাতে হবে, জানালে পরে বিশ্বাস করবে যে আসলে আমরা বাংলাদেশের আইটি সেক্টর এখন অনেকখানি উঁচু। তো এই জিনিসগুলো প্লাস আছে, প্লাস সেই সাথে আরো আবারও কথা হলে আবারও কথা বলবো, কারণ আমাদের কিন্তু বলার মতো অনেক গল্প আছে। থ্যাংক ইউ স্যার। মানে আপনি অনেকগুলো ডটস, কতগুলো কমপ্লিট হয়ে গেছে, কতগুলো হবে, কতগুলো ইন প্রসেস। আমি আবার একটু বিডার কাছে আসতে চাই স্যার। আমরা 3টা প্রতিষ্ঠানের কিন্তু স্টোরি লাইন একটা ধারণা পেলাম যে আসলে এগুলো আননোন, আমরা লোকালিও জানি না আর গ্লোবালি তো নয়। তার মানে এগুলো গল্পগুলো যার যার কাছে আছে, এগুলো সামনে আসছে না। স্যার আপনি তো বিডা থেকে, যেহেতু আপনি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অথরিটি দিয়েছে, যে তাহলে একটা হোলিস্টিকলি তাহলে এগুলো স্যার কিভাবে এই ডট গুলো আপনি মেলাবেন এবং একটা গ্লোবাল স্টোরি তাহলে কি হতে পারে বাংলাদেশের জন্য? ধন্যবাদ। আপনি আসলে আমার কাছ থেকে কিছু শুনেছেন। পবন চৌধুরী অনেকগুলি বিষয় বলেছেন, আমাদের সিইও হাইটেক পার্কও অনেক, এমডি হাইটেক পার্ক অনেকগুলি বিষয় বলেছেন। আমি যদি বলি যে এই যে সবগুলি ডট একসাথে মিলানোর একটি বিষয় আছে, বিডার সেকেন্ড গভর্নিং বোর্ড মিটিং হয়েছে গত 6ই আগস্ট। ওখানে মাননীয় প্রধানমন্ত্রীর একটি নির্দেশনা আছে, এটি সিদ্ধান্ত আকারে এসেছে, সেটা হলো যে সবগুলি ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সির যে কার্যক্রম সেটাকে কোঅর্ডিনেট করার জন্য বিডাকে একটি দায়িত্ব দেওয়া হয়েছে। তো সেটা নিয়ে আমরা কাজ করছি। আমরা ডেফিনেটলি ব্যবজা, হাইটেক পার্ক, বিডা, পিপিপি তাদের সবাইকে নিয়ে বসবো। আমরা বসে আমরা হয়তো একসাথে কিভাবে বাংলাদেশকে প্রমোট করা যায় সেটি চিন্তা অবশ্যই সুযোগ আছে। আজকে যেহেতু ব্যান্ড ফোরাম এই বিষয়টি আয়োজন করেছেন, আমার একটি প্রস্তাবনা হলো যে এই ব্র্যান্ডিং ইটসেলফ ইজ অ্যান আর্ট এবং ইটস এ টেকনিক্যাল ম্যাটার। এইটাকে কত ইফেক্টিভলি ব্র্যান্ডিং করা যায় বাংলাদেশকে, বাংলাদেশের অনেক অর্জন আছে আসলে যেগুলি ইউ আর ভেরি রাইট যে ইভেন দেশের মানুষও জানে না।
দেশের মানুষও জানে না যে বাংলাদেশে এত কাজ হচ্ছে, যে যে সেক্টরে কাজ করছে সে সেগুলি জানে, বাকিগুলি তারা জানে না আসলে। সো এইগুলি সবাইকে যে দেশে এবং বিদেশে জানানোর জন্য আমাদেরকে আসলে টেকনিক্যালি ইফেক্টিভ কোনো কি বলবো যে স্ট্র্যাটেজি ঠিক করা দরকার, এবং সেই স্ট্র্যাটেজি অনুসরণ করে আমাদেরকে বাইরের বিশ্বে এবং দেশের ভিতরে এটি প্রচার করা দরকার। যেমন বিডাতেও আপনি তো এটা ভালো করে জানেন যে আমার ছোট্ট একটি প্রজেক্ট আছে, কিন্তু এই ছোট প্রজেক্টের এত বেশি অ্যাচিভমেন্ট আছে যেটি চিন্তাও করা যায় না। যে বলা হয় যে ট্রেনিং দিয়েই বানানো যায় না, কি বলে উদ্যোক্তা বানানো যায় না, ট্রেনিং যতজন নেয় তার 1 থেকে 2% মতো সাধারণত উদ্যোক্তা হয়। কিন্তু আমার ছোট একটি প্রজেক্ট আছে, যে এই প্রজেক্টে আপনার এটার পারফরমেন্স যতজনকে ট্রেন করা হয়েছে তার প্রায় 14% এটি সাকসেসফুলি দে হ্যাভ স্টার্টেড অ্যাজ এন্টারপ্রেনার্স। এবং এর মধ্যে নতুন, একেবারে নতুন, তারা আগে কিছুই করতো না, শুধু শিক্ষিত বেকার তরুণ, তারা প্রশিক্ষণ নিয়ে এটি মোর দেন 5% যারা আপনারই হয়েছে, উদ্যোক্তা হয়েছে। তো এই বিষয়গুলিও আসলে সবাই জানে না, এগুলিকে জানানোর দরকার আছে। আমরা খুব সহজেই, এটি প্রিন্সিপাল সেক্রেটারির সাথেও আমার কথা হয়েছে, মেবি আমরা খুব সহজেই একটি সভা ডাকবো। আমি আমার সহকর্মী যারা বিডাতে কাজ করছেন তাদেরকে বলেছি যে নিজেদের মধ্যে ছোট একটি সভা করে আমরা কি কি এজেন্ডা নিয়ে ওখানে কথা বলতে পারি সেটি ঠিক করার জন্য। তারপর যেহেতু আমরা সবাই শুধুমাত্র হাইটেক বাদে বাকি সবাই আমরা যেহেতু পিএমওর নিয়ন্ত্রণে কাজ করি, আমরা পিএমওর সুযোগটি গ্রহণ করতে চাই, তাদেরকে দিয়ে আমরা একসাথে বসে এই বিষয়গুলি একসাথে করতে চাই, করে একটা স্ট্র্যাটেজি ঠিক করে আমরা এই প্রচারণায় যাব। সেই ক্ষেত্রে আমি মানিক মাহমুদ, আপনি এটা নিয়ে কাজ করেন, শরীফুল ইসলাম সাহেব তো অনেক সুন্দরভাবে উপস্থাপন করেন, এটি কিভাবে ইফেক্টিভলি করা যাবে সেই বিষয়টি আপনারাও পরামর্শ দিতে পারেন আমাদেরকে যারা আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমার মনে হয় তাহলে আপনি একেবারে মূল কথা যেটা বললেন যে একটা স্ট্র্যাটেজি লাগবে, অন স্ট্র্যাটেজি, যেটা ন্যাশনাল ব্র্যান্ডিং এর জন্য কাজে লাগবে, কিন্তু এটা সবাইকে নিয়ে, এটা এখানে অন্য সবাইকে নিয়ে, এবং এট দ্য সেম টাইম আপনি ব্র্যান্ড ফোরামকে স্যার বললেন যে তাহলে শরীফ ভাই, তাহলে কিন্তু মানে আপনার অলরেডি বিটার একটা আলাপ চলছে যে আপনি ন্যাশনাল ব্র্যান্ডিংটা কিভাবে হতে পারে ওটা নিয়ে আলাপ আপনি স্টার্ট করেছেন। তাহলে এটা একটা, এই আলাপের সূত্র ধরে ওটা একটু দ্রুত করেন, তাহলে এই একটা স্ট্র্যাটেজিক লাইনে তাহলে স্যার যেটা বলবো যে এটা যে ওয়ান স্ট্র্যাটেজি তৈরি করার প্ল্যান করতেছে, ওখানেও যদি তাহলে ব্র্যান্ড ফোরাম কন্ট্রিবিউট করতে পারে তাহলে ওটা রিয়েলি এটা মিনিংফুল হবে। আমার ওটা ইম্পর্টেন্ট, রাইট? আমি তাহলে স্যার আবার একটু বেজায় আসি। স্যার এই যে বিডার চেয়ারম্যান স্যার এই যে ওয়ান স্ট্র্যাটেজি এবং সবাইকে নিয়ে এটা করার কথা বলতেছেন, তাহলে তো এই যে তাহলে তো একটা ইন্টিগ্রেশনের কথা বলতেছেন স্যার। আপনি তাহলে আপনার জায়গা থেকে এরকম এই যে ওয়ান স্টোরি ওয়ান স্ট্র্যাটেজি যেটা গ্লোবালি আমরা ন্যাশনাল ব্র্যান্ডিং এ যাব, এখানে তো ইন্টিগ্রেশনের ইস্যু আছে স্যার। আপনি স্টোরি বলতে গিয়েই টের পেলেন, আপনার কাছে প্রচুর স্টোরি আছে, আপনি জানেন, হয়তো অল্প কিছু মানুষ জানে, এখন একটু গ্লোবালকে জানাতে চাই। তাহলে এই ইন্টিগ্রেশনটা আরো কিভাবে দ্রুত হতে পারে, এবং এক্ষেত্রে স্যার বেজার কোনো আলাদা চিন্তা আছে কিনা স্যার? ডেফিনেটলি আমি মনে করি যে দেশের অ্যাপেক্স ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি হিসেবে বিডার ক্ষেত্রে একটা খুব বড় ধরনের রোল আছে। আমার প্রথমে, am I audible? Yes, go ahead. ধরুন আমরা যদি আগে বুঝতে হবে যে আমি কি চাই, কোন মেসেজ নিয়ে আমি দেশের মধ্যে যাব এবং বিদেশের মধ্যে যাব, আমার অডিয়েন্স কারা, তাদেরকে আমি কিভাবে অ্যাড্রেস করবো। ফর এক্সাম্পল থাই এয়ারলাইন্স, তার একটা গল্প আছে আপনার জানেন, এজ এ স্মুথ এজ সিল্ক। মালয়েশিয়া ওরা বলছে টুরিস্টদেরকে আকর্ষণ করছে ট্রুলি এশিয়া মালয়েশিয়া। ভারতে গুজরাট বলছে ভাইব্রেন্ট গুজরাট।
রাজস্থান বলছে রিসার্জেন্ট রাজস্থান। এখন বাংলাদেশ কোন প্রজেকশনটা নিয়ে যাবে? উই উইল হ্যাভ টু ডিসাইড ফার্স্ট দ্যাট। আমার যে অডিয়েন্স, আমার যে টার্গেট, তাদেরকে আপনার রিচ করা, তাদেরকে অ্যাড্রেস করা, তাদেরকে কনভিন্স করা অনেক ইজি হবে। এবং এর সাথে সাথে আমরা মুজিব বর্ষের বিষয়ে যে কথাটা আমরা বলতে চাই, আমরা যে বিষয়টা আগে আমি একটু ধারণা দিয়েছি যে বাংলাদেশের ইতিহাসে না, এই অঞ্চলের মধ্যে লার্জেস্ট ইন্ডাস্ট্রিয়াল সিটি বেজার ডেভেলপ করছে এবং সেটা জাতির পিতার নামে আমরা উৎসর্গ করেছি। এটা এবং এটা আমি মনে করি বিশাল একটা মেসেজ দেশের মধ্যে এবং বিদেশি বিনিয়োগকারী যারা আসতেছে তাদের মধ্যে, তাদের জন্য। এবং এছাড়াও আমরা যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী ইনক্লুসিভ ডেভেলপমেন্টের কথা বলেন, সে কারণে আমরা আমাদের জোনের আশেপাশে যারা মিনিমাম ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য হিউজ রিসেটেলমেন্ট প্ল্যান আমরা বাস্তবায়ন করছি। এবং আপনি অবাক হবেন যে জেনে যে এই জন্য কিন্তু সরকারের কাছ থেকে আমরা বাড়তি কোনো অর্থ নিচ্ছি না, 1 টাকাও না, এবং পুরোটাই বেজা নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করছি। অসংখ্য পরিবারকে অতি উন্নত মানের আপনার আমরা তাদের আবাসনের ব্যবস্থা করে দিচ্ছি এবং এগুলো সবই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমোদন নিয়েছি। আমরা যে জায়গাটায় সবচেয়ে বেশি ফোকাস করতে চাই, কেন আমরা বলছি ব্রাইট ফিউচার, এটা আমাদের নিজেদের গল্প দিয়েই আমরা এটা বিশ্বাস করাতে চাইছি। আমরা প্রথম 4 বছরে আমাদের কোনো ইকোনমিক জোন ছিল না, আমাদের কোনো জমি ছিল না, আমাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, বাট আজকে আমরা ওয়ান অফ দি রিচেস্ট অর্গানাইজেশনস ইন দ্য কান্ট্রি। আমরা জমির যদি শুধু ভ্যালুয়েশন করি, আমরা যেগুলো অ্যাকোয়ার করেছি, যেগুলো আমরা বন্দোবস্ত নিয়েছি, 6 লক্ষ কোটি টাকার উপরে হবে এটা। এবং আমাদের ফিনান্সিয়ালি উই আর মেইনটেইনিং এ ভেরি গুড হেলথ। এবং এই বছরও আমরা 1000 কোটি টাকার উপরে প্রজেক্টে নিজস্ব অর্থায়নে করছি, যেখানে আমরা 4 বছরে একটা ব্যাংক অ্যাকাউন্টও খুলিনি। এই যে আত্মবিশ্বাসের জায়গাটা, এই যে আমাদের ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি গুলোর বিষয়টা, ন্যাশনাল আমরা অগ্রগতিটা, আমরা কেন প্রজেক্ট করা দরকার এবং কিভাবে করা দরকার, কেন করব, তার কারণ হচ্ছে আমরা আমাদের গভর্নেন্স সম্পর্কে মেসেজ দিতে চাই যে ইনভেস্টমেন্ট এখানে ক্লাইমেটটা অত্যন্ত উঁচু মানের, এখন গভর্নমেন্ট অত্যন্ত ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি। আমরা এক্সপোর্ট প্রমোট করতে চাই, আমরা ট্যুরিজম প্রমোট করতে চাই, তাদেরকে এই দেশে আনার জন্য প্রয়োজনীয় কনফিডেন্স, আস্থাটা আমরা দিতে চাই। ইনভেস্টমেন্ট, ইমিগ্রেশন সবকিছুতে আমরা তাদেরকে কমফোর্ট দিতে চাই। আমাদের কালচার, আমাদের হেরিটেজ সম্পর্কে আমরা তাদেরকে জানাতে চাই, আমাদের পিপল, আমাদের ল্যান্ড সবকিছু সম্পর্কে তাদেরকে আমরা একটা উঁচু মানের ধারণা দিতে চাই যে বাংলাদেশ বিনিয়োগকারীদের জন্য একটা আদর্শ ডেস্টিনেশন হতে পারে। থ্যাংক ইউ। রাইট, থ্যাংক ইউ স্যার। আপনিও কিন্তু এগেইন মানে অনেকগুলো ডটস এবং একটা ওয়ান স্ট্র্যাটেজির ক্ষেত্রে আপনি একমত হলেন, কারণ এটা ছাড়া এখন একটা স্টোরি লাগবে। মানিক মাহমুদ একটু ইন্টারভিউ করি। প্রথম যেটি বললেন, এইটি আমাদের খুব বড় একটি স্ট্রেংথ, বঙ্গবন্ধু শিল্পনগর। কারণ যদি আমাকে প্রজেক্ট করতে হয় বাংলাদেশকে বাইরে, তাহলে বড় কিছু আমার সামনে নিয়ে আসতে হবে। আমি মনে করি যে বঙ্গবন্ধু শিল্পনগর যেটি হচ্ছে আপনার মিরাশরাইতে, এইটি আমাদের প্রজেক্ট করার একটি বড় স্থান। এটি ডেফিনেটলি বেজা এটি করছে, তারা এটি তৈরি করছেন, তারা এটি অ্যাডমিনিস্ট্রেট করছেন, বাট দিস ইজ অ্যান অ্যাসেট, যেটা ন্যাশনাল অ্যাসেট, এবং এইটি আমরা প্রজেক্ট করতে পারবো। যে কারণে আমি বারে বারে বলছি। আর জাতীয় নীতি যেটা, যেমন আমার মিটিং এ এবং বেজার মিটিং এ, 2 মিটিং এ মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনাটি দিয়েছেন, তিনি বলেছেন যে ইন্ডাস্ট্রি গড়তে হবে পরিকল্পিত ভাবে, যেখানে সেখানে ইন্ডাস্ট্রি গড়া যাবে না। তো ইন্ডাস্ট্রি যেখানে সেখানে গড়া যাবে না মানেটা কি? পরিকল্পিত করার মানেই হলো এখানে আমরা ব্যবসা করেছি অনেক আগে, ব্যবসা অবশ্য অলমোস্ট স্যাচুরেটেড, তাদের ওখানে আসলে তেমন সুযোগ নেই। বেজাতে যেমন বিডা এখন যখন প্রমোট করে, বিদেশিদের কাছে যখন আমরা আমাদের ইনভেস্টমেন্ট অপরচুনিটির কথা বলি, তখন কিন্তু আমাদেরকে বেজার কথা আমাকে বলতে হচ্ছে। যে জন্য আমি বলছি যে আমাদেরকে ওয়ান স্ট্র্যাটেজিতে যেতেই হবে, নট নেসেসারিলি যে সবকিছু বেজাতেই হবে। দেয়ার আর স্কোপস ডেফিনেটলি, কিন্তু কথা হলো যে
আমি যখন বাংলাদেশকে উপস্থাপন করব, কোনটা দিলে অ্যাট্রাক্ট করবে? আমি বঙ্গবন্ধু শিল্পনগরকে দিয়ে যেভাবে অ্যাট্রাক্ট করতে পারবো, এটি সম্ভবত দেয়ার আর আদার ইকোনমিক জোনস অলসো, সেটা দিয়ে কিন্তু আমি পারবো না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি এই বিষয়টি যদি সাথে সম্পূর্ণভাবে একমত হতে চাই যে বঙ্গবন্ধু শিল্পনগর এটি জাতির পিতার নামে হয়েছে, এবং এটি একসময় এটা আমাদের জন্য বড় গর্বের জায়গা বলে আমি মনে করি এটা হবে। রাইট স্যার, মানে ভেরি ভেরি স্ট্র্যাটেজিক এবং পজিশনটা খুব স্ট্র্যাটেজিক, খুবই স্ট্র্যাটেজিক। আপনি দেখেন যে চট্টগ্রাম, একদিকে চট্টগ্রাম বন্দর, অন্যদিকে হলো আপনার ওখানে যে মাতারবাড়িতে যে ডিপ সি পোর্ট হচ্ছে, অল দিস আর এন্টায়ার চিটাগংকে আসলে এটা কভার করবে। স্ট্র্যাটেজিক্যালি খুব সুন্দর জায়গায়, ভেরি স্ট্র্যাটেজিক। তার মানে এটা একটা ব্র্যান্ডিং স্টোরি। আবার একটা হাইটেক পার্কের ওখানে যাই, একটু ইন্টিগ্রেশন নিয়ে যদি আপনি একটু মন্তব্য করেন। বিডার কথা একটা ওয়ান স্ট্র্যাটেজি, এবং বেজা কিন্তু চমৎকার আরো অনেকগুলো জিনিস বললো যে একটা মানে অন স্ট্র্যাটেজি, গ্লোবাল স্ট্র্যাটেজি, এবং এটার ব্যাপারে কাইন্ডলি একটু ছুটি দেবেন স্যার। আপনার ইনপুট কিন্তু আপনি দিয়ে ফেলছেন স্যার। স্যার প্লিজ প্লিজ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনার স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। জি, শর্ট করে শুধু এখন বলবো যে যদি বলেন যে মানে একসাথে যদি সবার বলা যায় তাহলে এটার ইম্প্যাক্ট কিন্তু অনেক, কারণ আমি একটা তাতে কিন্তু সাইডটা বাদ থেকে যায়। যদি একত্রিত ভাবে যদি ব্র্যান্ডিংটা করতে পারি, তাহলে পরে যিনি শুনছেন তিনি তখন একটা ডিসিশন নিতে পারবেন যে কোন দিকে তিনি যাবেন। তিনি মানে এসে আইসিটিতে আসবেন, নাকি তিনি বেঁচে যাবেন, নাকি যেতে যাবেন। তাহলে উনি কিন্তু কোনো না কোনো একভাবে মানে নিজেকে ওখানে ওই ইসের মধ্যে, ওই বাস্কেটের মধ্যে আসতে পারতেছেন, তাই না? আমি যদি সেই ভদ্রলোকে হয়তো বা যিনি ইনভেস্টর, তার হয়তো অন্য ধরনের ইন্ডাস্ট্রি করার ইচ্ছা আছে, কিন্তু তাকে যদি আমি আইসিটির সাথে কন্টিনিউয়াসলি বলে যাই, উনি কখনোই করবেন না। তার দরকার গার্মেন্টস অথবা ম্যানুফ্যাকচারিং অথবা মেডিসিন অথবা হেলথ, এই ধরনের কিছু একটা আছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাকে যদি আমি একসাথে যদি দিতে পারি মেসেজ গুলো আর কি, তাহলে আমাদের এমন ভাবে একটা মানে একটা মানে সেটা পরে ব্রোশিয়ার হতে পারে, ভিডিও হতে পারে, তারপর হয়তো বাইরের কান্ট্রিতে আমাদের যে ওয়ার্কশপ হতে পারে বা রোড শো হতে পারে, সেখানে মেসেজটা যদি আমাদের ইন্টিগ্রেটেড হতে হয়, তাহলে আমার মনে হয় সেটা অনেক বেশি মাত্রায় ভালো কাজ করবে। আরেকটা জিনিস সবসময় আমাদের মনে রাখতে হবে, আমরা যেটা বিশ্বাস করি যে আমাদের বড় বড় উদ্যোক্তার সাথে সাথে কিন্তু আমাদের ছোট উদ্যোক্তাদের কিন্তু সুযোগ করে দিতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে এখন তরুণ সম্প্রদায়ের যুগ, নতুন যুবক সম্প্রদায় কিন্তু বেকার থাকতে পারে না, তাদেরকে বেকার রাখা যাবে না। কাজে তাদেরকে নিশ্চয়ই একটা মেইন স্ট্রিমে আনতে হলে তাদেরকে সুযোগ তৈরি করতে হবে নতুন উদ্যোক্তা হিসেবে তৈরি করার জন্য। যেটা বিডার চেয়ারম্যান মহোদয় বলছেন যে ওনার একটা প্রজেক্ট আছে, সেখান থেকে 14% উদ্যোক্তা তৈরি হয়েছে। তো আমরা হাইটেক পার্ক কিন্তু আমাদের প্রত্যেকটা পার্কে কিন্তু উদ্যোক্তাদের জন্য স্পেস দিয়ে দিচ্ছে, যেটা অলমোস্ট ফ্রি, মানে একেবারে শেয়ার স্টার্টআপ বলে আমরা বলি, যেটা একেবারে তরুণ সম্প্রদায় যারা নতুন একদম তারা তাদের কোম্পানি খুলতে যাচ্ছেন, তাদেরকে একদম প্রত্যেকটা পার্কে একটা ফ্লোর ফ্রি করে দিচ্ছি। এই জিনিসটা দিয়ে বাইরের থেকে জানা যায় বা আমার দেশের ছেলেপেলেরাই যদি জানতে পারে, তাহলে তারা অনেক মাসে আগ্রহী হবেন এর জন্য, কারণ তাদের কোনো জায়গা নেই। শুধু তাই না, আমরা কিন্তু প্লাগ এন্ড প্লে যে সুবিধাটা করে দিচ্ছি, ল্যাপটপও নাই, সে ওখানে বসে এসে কাজ করতে পারবে আর কি। এই জিনিসগুলো কিন্তু আমাদের সব দেশের সব তরুণ সম্প্রদায়কে জানা দরকার আর কি। আর বাইরে যেটা বলবো, তারা কিন্তু প্রত্যেকটা দেশে মোরালেস প্রতিটা দেশে কিন্তু স্টার্ট আপ কম্পিটিশন হয় আর কি। আমার দেশের ছেলেপেলেরা যদি অনেক ভালো ভালো ছেলেপেলে আছে যারা কিন্তু বাইরের কান্ট্রিতে গিয়ে স্টার্ট আপ কম্পিটিশনে উইন করে আসে। আমি কিন্তু মানে আজকেই বোধহয় রাতে একটা ইয়ে আছে আর কি, ডেইলি স্টার তারা কম্পিটিশন যেটা করেছে আর কি, সেখানে কিন্তু কয়েকটা স্টার্ট আপে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে আর কি ন্যাশনালি। তো এই যে জিনিসগুলো তারপর তারাই কিন্তু ইন্টারন্যাশনাল অনেকগুলা দেশে চ্যাম্পিয়ন হয়েছে। তারা কিন্তু এমন আছে যে নেদারল্যান্ডসে, তুরস্কেতে, তারপর হলো গিয়া রাশিয়াতে, অনেক জায়গায় তারা চ্যাম্পিয়ন হয়ে কিন্তু আমাদের দেশের জন্য শুধু সুনামি বয়ে আনেনি, এমপ্লয়মেন্ট অপরচুনিটি প্লাস ইনভেস্টমেন্ট অপরচুনিটি তারা তৈরি করতে পেরেছে। তা এই জিনিসগুলো যদি একসাথে ইন্টিগ্রেট করে দেওয়া যায়,
জোড়া দিয়ে দেওয়া যায়, তাহলে পরে কিন্তু জানবে যে আসলে আমাদের দেশের ইয়াং জেনারেশন কতটা ট্যালেন্ট। আমি মানে বুঝি আর কি যে এখন তারা এতটাই ট্যালেন্ট, যেমন কালকে একজন বলছেন ডাটা সফটওয়্যার, তাকে মাহবুবুজ্জামান সাহেব উনি বলছিলেন যে উনি তার কিছুক্ষণ আগে মিটিং করে আসছেন যে তারা যেন ক্লাউড কম্পিউটিং করছে 250 কোটি টাকা তারা নিজেরা ইনভেস্ট করছে। আমি তো মানে শুনে আশ্চর্য যে আমাদের দেশে এই সক্ষমতাও যে আছে আর কি, এগুলো কিন্তু আমি নিজেও জানতাম না। কাজে এই যে জিনিসগুলো আছে যে একজনের সাথে মিশলে কথা বললেই কিন্তু আমি সেটা জানতে পারি, আপনি সেটা জানতে পারেন, এটা তো মানুষকেও জানাতে হবে, এটা তো সারা বিশ্ববাসীকে জানাতে হবে। এই জানানোর জন্য যদি আমরা আলাদা আলাদা যদি জানাতে যাই, কারো এত ধৈর্য থাকবে না। ধরে শোনার ধৈর্য কিন্তু এখন মানুষের নাই, তাই না? 20 মিনিটে সে কিভাবে ক্যাচি পয়েন্ট দিয়ে সুন্দর একটা সিনারি দিয়ে জিনিসটা জানতে পারে আর কি। আমাদের কিন্তু ওইভাবে একটা ব্র্যান্ডিং এর একটা থ্যাংক ইউ স্যার। আমার মাঝে মাঝে কিন্তু করা দরকার আমাদের। জি জি, থ্যাংক ইউ। মানে এটা একটা চমৎকার দিক ঘটলো যে আমরা একটা ওয়ান স্ট্র্যাটেজি লাইনে সবাই আসলাম এবং আপনারা 3টে প্রতিষ্ঠানে কত প্রোঅ্যাক্টিভলি, কত আপনারা এখানে কমেন্ট করলেন ইজিলি, মানে একদম বিরক্তটিক কোনো বক্তব্য না দিয়ে আপনারা চমৎকার করবেন। আমি শরীফ ভাইয়ের কাছে একটু যাই। তো শরীফ ভাই, তাহলে এই যে একটা ওয়ান স্ট্র্যাটেজি লাইন একটা দাঁড়ায় গেল, এখন আমরা যত দ্রুত পারি বিটার সাথে যদি ন্যাশন ব্র্যান্ডিং এর আলাপটা হয়ে যায়, এবং যেখানে আপনি আজকের যে স্কোপ, হয়তো ওই আলাপের সূত্র ধরেই হয়তো দেখা গেল যে বিটা থেকে হয়তো অন্য অথরিটিকে স্যার ডেকে নিলেন, নিয়ে হয়তো দেখা গেল ওই প্রসেসটা স্টার্ট হয়ে গেল। এটা তো দ্রুত করা তো সম্ভব ভাই? অবশ্যই না মানি ভাই, এই যে আমি শুনছিলাম সবার কথা এবং খুবই এনকারেজিং, কোনো সন্দেহ নাই। মানে আমি একটা কথা ইনফ্যাক্ট লাস্ট একটা ডিসকাশনে বলছিলাম যে আমাদের বাংলাদেশের এই মোমেন্টে আমাদের যে একটা মোমেন্টাম আছে, মোমেন্টাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন কিছু কিছু প্লেয়ার থাকে, ফুটবলের ম্যাচ থাকে, যখন ও জিততেই থাকে, ওকে হারানো যায় না, হ্যাঁ ও জিততেছে। তো এটা ভিতরে যেটা উইনিং মোমেন্টামে যখন কেউ থাকে, ও তখন ওর থেকে 5 গুণ স্ট্রং প্লেয়ারকে হারায় দেয়, মানে বাকিরা এসে ভয় পেয়ে যায় ওকে তো এখন। তো মোমেন্টামটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য। আমাদের মোমেন্টামের অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণ আছে। ইভেন এখন আমরা বলছি যে প্যান্ডেমিকের সময়ও, এবং নেক্সট সম্ভবত এটা এডিবি অথবা IMF এর বলা যে নেক্সট ইয়ারে আমরা মোস্ট প্রবাবলি এশিয়াতে তাদের প্রজেকশন ওয়াইজ উইল বি দ্য ফাস্টেস্ট গ্রোইং নেশন। তো এই যে, এবং গ্রোথ বাই ইটসেলফ ইজ নট এভরিথিং, বাট দ্যাটস আ বিগ ইন্ডিকেটর। তো আমরা যদি দেখি যে একদিকে গ্রোথ হচ্ছে, একদিকে আমাদের আমরা দেখছি যে গ্লোবাল অ্যাটেনশন বাড়ছে, আমাদের ইয়াং জেনারেশন এখন রেডি, ভাইব্রেন্ট, আমাদের পলিসি চেঞ্জেস গুলো হচ্ছে, আমি 50 ইয়ার সেলিব্রেট করছি। এই সবগুলো জিনিসকে একসাথে ইউজ করে আমি যদি স্প্রিং বোর্ডের মতো ইউজ করতে পারি, আমি কিন্তু বিশাল বড় জাম দিতে পারবো। সো আমার মতে দিস ইজ দ্য টাইম when we need to put together everything, এবং কোলাবোরেশন ইজ দ্য ফিউচার। আমাদেরকে এটা বুঝতে হবে এবং আমাদেরকে ভাঙতে হবে। যেখানেই আমরা আলাদা আলাদা হয়ে যাই, আমাদের এক হতে হবে। কোলাবোরেশন করে যদি আমাদের ইফ উই মুভ ভেরি ফাস্ট, মানে না হবার কিছু নাই। আমি মনে করি সামনে একটা প্রচন্ড পজিটিভ রেজাল্টস আমরা দেখতে পাবো, এবং আমি প্রচন্ড আশাবাদী। তো থ্যাংক ইউ শরীফ ভাই। জি থ্যাংক ইউ স্যার। আপনাদের মানে কি বলবো, একটা ভেরি ব্রাইট একটা জায়গায় আমরা পৌঁছতে পারলাম সবাই। স্যার আমরা শেষ করতে চাই যে তাহলে এই আজকের আলোচনার সূত্র ধরে যেটা আমরা একমত হলাম যে একটা ওয়ান স্ট্র্যাটেজি ন্যাশন ব্র্যান্ডিং, স্যার এটা বিটার নেতৃত্বে হচ্ছে শুরু, এখানে মতো ভূমিকা রাখবে, একটু যেভাবে তো থাকা দরকার থাকবে। স্যার আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ দিয়ে স্যার আজকের এই আলাপ শেষ করতে চাই। অনেক ধন্যবাদ। And here our panel discussion ends. Thank you to our respected moderator and panelists for your valuable contributions.